আহ, আমার সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি শাহরিয়া, আজাদ, সাব্বির। অনেকে দেশের বাইরে থেকে শুনছেন। আপনারা যারা দেশের বাইরে থেকে শুনছেন এবং আউটডোরে শুনছেন বা ভূত এফএম অ্যাপ দিয়ে শুনছেন, কিন্তু ছবি আপলোড করেন না, আমরা দেখি এবং আমাদের দেখলে এগুলো আমরা আমাদের খুব মানে একটা বিরাট ইন্সপিরেশন এবং অনেক বেশি ভালো লাগে। সো আশা করব যে আপনারা যারা দেশের বাইরে থেকে শুনছেন তারা ছবি আপলোড করবেন আপনাদের, এবং আশা করছি যে এখন একটা ব্রেকে যাব আমরা, এবং সেই ব্রেকের পরে আবারও ফিরে আসবো চমৎকার সব ঘটনা নিয়ে। এবং ডক্টর আলিফের একটা ঘটনা আছে যেটা আমরা ব্রেক থেকে এসেই সঙ্গে সঙ্গে শুনে ফেলবো। স্টে টিউনড ফর ইওর ফুড ক্লিনিক এন্ড ইওর ফুড ক্লিনিক। Bhoot FM. The night comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone শুনছেন সব সময় রেডিও ফুড ক্লিনিক এফএম। আমি রাস্তার আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আর এই মুহূর্তে আছেন ডক্টর আলিফ। তার সেকেন্ড ঘটনাটা আমরা ঝটপট শুনে ফেলবো। এবং তার আগে জানাই, যদি আমাদেরকে ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio50.fm, which is BHWTFM@radioFOI.fm। ডক্টর আলিফের মতো কে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তারা আমাদেরকে ইমেল পাঠান। যারা অডিও ক্লিপ পাঠান, এবং যারা চান যে আপনার স্টোরি পড়ে শোনাই তারাও পাঠান। এবং একই সাথে আমাদের ফেসবুক পেজ www.facebook.com/radio.fruity and www.facebook.com/bhootfm.russell, এই দুটো পেজ ভিজিট করতে ভুলবেন না। আমাদের পোস্টে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না, এবং কমেন্ট করলে তো আলহামদুলিল্লাহ। তো আমরা চলে যাই সরাসরি ডক্টর আলিফের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। আসলে সেকেন্ড ঘটনাটা বলবো, এর আগে বলি আমি যার কাছ থেকে ঘটনাটা পেয়েছি তিনি হচ্ছেন রাসেল ভাই। আপনি তো শোনেন নাই ঘটনাটা, আপনি মনোযোগ দিয়ে শুনবেন একদম। তো আমার যে আঙ্কেল দিয়েছেন, তিনি আমার মানে সম্পর্কে আঙ্কেল হন আর কি, ওনার আহমেদ শরীফ। তো তিনি ঢাকাতে পড়াশোনা করতেন একটা ইউনিভার্সিটিতে। তো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর সে আসলে পিছনের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা না বললেই না। তা 1972 সালে তার বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে চিটাগং থেকে ঢাকায় আসার পথে মারা যান। সেই বাসের মধ্যে তিনি ছিলেন। আচ্ছা, খুব শর্ট স্টোরি। ওই বাসের মধ্যে প্রায় 25 জন যাত্রী মারা যায়। তিনি বাঁচার লিস্টের মধ্যে একজন। আচ্ছা, তার বয়স ছিল মাত্র, তখন তার বয়স ছিল 12-14 বছর। তো আমি যে ঘটনাটা শেয়ার করব, তখন কিন্তু রাসেল ভাই তার বাবা মাকে কবরস্থ করা হয় ঢাকা আজিমপুর কবরস্থানে। তাদের বাসা হচ্ছে আপনার লালবাগে। তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়, ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট। তো চান্স হওয়ার পরে 1979 সালের দিকের ঘটনা আর কি। তো বাবা মা মারা যাওয়ার পর থেকে ফুপির বাসায় সে বড় হতে থাকে। তো ফুপির আবার কোনো সন্তান ছিল না। তো ওই ফুপির লালবাগের বাসাটা সে নিজে দেখাশোনা করত, নিচ থেকে উপর পর্যন্ত ভাড়াটিয়াদের সবারই ফেস থাকছে না। এবং ভাড়াটিয়া আজকের ঘটনা আসলে কত আগের ঘটনা, সেটাই অনেক আগে, অনেক আগের ঘটনা। এত মানুষজন ঢাকা শহরে ছিল না, মোবাইল ফোন তো অনেক দূরের কথা। মানে এই সভ্যতার ছোঁয়াটা তখন ছিল না। তো ইউনিভার্সিটিতে যাওয়া আসা করতো পায়ে হেঁটে, বাসা থেকে ইউনিভার্সিটি পায়ে হেঁটে যাওয়া আসা করতো। তো ইউনিভার্সিটি থেকে বাসা থেকে ইউনিভার্সিটি পায়ে হেঁটে। তো তার বাবা মা মারা গেছে যে আজিমপুরি গোরস্থান। তো প্রতি শুক্রবার জুম্মার পরে তার একটা অভ্যাস ছিল যে বাবা মার কবর জিয়ারত করার, প্রতি শুক্রবার। এইটা এমন দিন না, মিস হবেই না। আর যাই হোক মিস হোক, জিয়ারতটা মিস হবে না। আচ্ছা, তো জিয়ারতের কেসটা আমি পরেই বলছি। সেদিন মানে বিকালবেলা প্রায় সময় বিকালে ছাদে ওঠা হয়, আর সে থাকতো হচ্ছে বাসাটা পুরাটা 3 তালা, 3 তালায় অর্ধেক ছাদ অর্ধেক বাসা, সে ওই অর্ধেক বাসার মধ্যে থাকতো। আচ্ছা, আর তার ফুপি থাকতো 14 তলায় তার ফুপার সাথে, আর বাকি 3টা ফ্ল্যাট ভাড়া দেওয়া ছিল, মানে 2.5 তালা বিল্ডিং আর কি। বুঝতে পেরেছি। তো তার দরজা খুলে সে একটু বাতাস বইছে, বলে যে বাতাসটা এত সুন্দর, আশেপাশে খোলামেলা, তো আমি একটু ছাদে হাঁটতে বেরোই। তো তার একটা ভালো দিক না খারাপ দিক এটা সে আমাকে ক্লিয়ারলি বলে নাই। সে বলেছে যে আমি খুব অ্যাবনর্মাল জিনিস দেখতে পাই। ফর এক্সাম্পল, আমাদের বাসায় রাত্রে 8-9টার দিকে আমি যদি দোকান থেকে কিছু নিয়ে আসি বা বাজার করে আসি, ফুপির বাজার মোস্টলি সেই করতো, আমি এমন সব অচেনা মানুষকে সিঁড়ি দিয়ে উঠানামা করতে দেখতাম যাদেরকে আমি আগে কখনো দেখি নাই। আচ্ছা,
এমন সব মানুষরা ওঠানামা করতো যে আমি একজনকে দেখেছি, পরবর্তীতে তাকে আর দেখি না, কিন্তু যখন আরেকজনকে দেখছি তাকেও আমি আগে কখনো দেখিনি। তো তার কাছে জিনিসটা অবাকও লাগতে থাকে, আবার মাঝে মধ্যে মনে হয় যে হয়তো কোনো দরকারই এসেছে। হুম তাদের দোতলা একটা বাসা ভাড়া, মানে তাদের ফুপির পাশের ফ্ল্যাটে একটা ফ্যামিলি থাকতো, সেই ফ্যামিলিতে 2টা বোন আর একটা ভাই সহ বাবা মা সহ একটা 5 জনের ফ্যামিলি মেম্বার থাকতো। তো একটা মেয়ে প্রায় সময় ছাদে উঠতো তার ছোট ভাইকে নিয়ে। তো সেদিন বাতাস বইছিল, সেই ছোট ভাইটা ছাদের উপরে খেলছে। ছেলেটার বয়স অ্যারাউন্ড 12 থেকে 13, আচ্ছা মানে হাঁটা চলাফেরা, ওই বল হাতে ধরে বাড়ি হুম, দিচ্ছে হুম, এরকম। হঠাৎ করে তিনি দেখলেন যে ওই ছেলেটা একটা লোকের সাথে কথা বলছে। হুম একটা লোকের সাথে কথা বলতে বলতেই বিষাদ বিকট আকার একটা শব্দ, আচ্ছা ছেলেটা নিচে পড়ে গেছে। দৌড়ে গিয়ে ছেলেটাকে উঠালো, হসপিটালে নেওয়া হলো, ছেলেটা মারা যায়। আচ্ছা তো বাবা মা বলে যে আমার এই ছেলের কোনো বন্ধু বান্ধব নাই, কিন্তু ওই মুহূর্তে যে ছেলেটা সে যে দূর থেকে দেখলো যে ছেলেটা যার সাথে কথা বলছে, সেই লোকটাকে সে বেরোতেও দেখেনি। হুম হুম সে দেখেছে ছেলেটা তার সাথে ঝাঁপ দেয় একসাথে আচ্ছা তার চোখের সামনে। সে দৌড়ে যায়, বলে এই কি করছে? দৌড়ে যায়, যে দেখে নিচে যেই লোকটা তাকে নিয়ে ঝাঁপ দেয় সে ছিল না, কিন্তু ছেলেটা ছিল। আচ্ছা সে তখন থেকে মনে করতে থাকে, তাহলে আমি কি কিছু দেখতে পাই, হুম হুম আমার কি কিছু দেখার ক্ষমতা আছে? সে তার ফুপিকে ব্যাপারটা জানাবে বলে চিন্তা করে, কিন্তু ওই মুহূর্তে এই ইনসিডেন্টটা ঘটে। তখন এই ছেলেটার লাশের পেছনে ঘোরাঘুরি করা হয় এবং ছেলেটারে কবরস্থ করা হয় আজিমপুর কবরস্থানে। আচ্ছা এই ছেলেটা মারা যাওয়ার পর থেকে রাসেল ভাই ওনার তেমন ঘুম হতো না রাত্রেবেলা বাসায়। বারবার মনে হতো যে আমি আজিমপুরে যাই, আমি একটু কবরটা জিয়ারত করে আসি, আব্বা আমার কবরটাও জিয়ারত করে আসি, ছেলেটার কবরটাও জিয়ারত করে আসি। সে চলে যায় সরাসরি ঘটনায়। জি। তো রাসেল ভাই, ঘটনা শুরুর আগে আহ, এই যে লুকিং গুড যেহেতু বললেন, সুলতান ভাইকে ধন্যবাদ দিতে হয়, আমার Okay. ট্রেনার। তো ঘটনা শুরু করবো, যার ঘটনা শুরু করবো তার নাম জামিল। তো উনি ঢাকায়, মানে গ্রামের বাড়ি ভোলা। এই যে আজকে যে ঘটনাটা রাসেল ভাই শুরু করলেন আপনি একটু আগে, বাতাসে নিয়ে গেল, হুম 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 আমার ঘটনাটা একটু কানেক্টেড। কানেক্টেড ওকে ওকে তো ভোলা থেকে সে ঢাকায় একটা কলেজে মানে অনার্স পড়ার জন্য চান্স পায় 2002 সালে। আচ্ছা তো চান্স পাওয়ার পরে এক আত্মীয়র বাসায় সে ওঠে। আত্মীয়র বাসা হচ্ছে আপনার পুরান ঢাকাতে। হুম হুম তো আমার আজকে ঘটনা রিলেটেড, মোটামুটি পুরান ঢাকা রিলেটেড ঘটনা। আচ্ছা তো সে আত্মীয়র বাসায় থাকার পর মানে ওই যে কিছু মানুষজন আছে যে কয়েকদিন পছন্দ করে, একটা সময় ডিসলাইক করতে থাকে। হুম। তারও ঘটনা সেরকম হয়েছে যে বাসায় সে থাকা শুরু করলো, সে বাসার মানুষজন একটা সময় একটু চিৎকার চেঁচামেচি করতে থাকে, হুম। সেই বাসাটায় থাকে বা কিছু একটা সময় ফেড আপ হয়ে সে ডিসিশন নেয় যে না, কত এরকম আত্মীয়র বাসায় থাকবো, আমাকে একটা নতুন বাসা নিতে হবে, যাতে আচ্ছা আমি পড়াশোনা করতে পারি, আবার বাসায় যে একটা মানে আর নিজের একটা এনভায়রনমেন্ট দরকার আর কি। হুম হুম তো সে বাসা খোঁজার জন্য বের হয়। একটা পর্যায়ে তাদেরকে বলে যে আমি বাসা খুঁজছি, আপনারা টেনশন করেন না। তো বাসা খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত তার মানে সে একা মানুষ, একটা রুম দিবে এরকম লোকজনও পাওয়া যায় না, আবার সে একা একটা রুম নিয়ে এরকম ভাড়াও পাওয়া যাচ্ছে না হুম। ওই মুহূর্তে। তো শেষ পর্যন্ত সে যাত্রাবাড়িতে একটা বাসা নেয়, একটা বাসা পায় আর কি। আচ্ছা 2002 সালের ঘটনা রাসেল ভাই। ওই মুহূর্তে বাসা পাওয়াটা যাত্রাবাড়িতে খুব ইজি, মানে উনি বলে যে তখন অনেক বাসা যাত্রাবাড়িতে ছিল। তো সে একটা রুম পায়, যেই বাসাটায় ভাড়া নেয় ওই বাসার মালিক একজন হোটেল ব্যবসায়ী, মানে ভাতের হোটেল আছে তার হুম। মেসিয়াররা আবার যেই জায়গাটায় উনি ভাড়া দিতে চাচ্ছেন ঠিক পাশের রুমটাতে তার মেসিয়াররা থাকে। আর সে যে রুমে থাকবে সেই রুমটা হচ্ছে কর্নারের একটা রুম, সেই রুমে আবার ওনার হোটেলের রান্না হতো আগে। তো যেখানে হোটেলের রান্না হতো সেই জায়গায় এখন আর রান্না হয় না, তো সে চিন্তা করে না এই রুমটা ভাড়া দিয়ে দিব। তো সে ভাড়া দেয়, একটা সময় টুলেট খুঁজে সে রুমটা পায়। তো সবকিছু কনফার্ম করে সে তার অল্প বিছানা টিছানা নিয়ে এখানে চলে আসে। ঘটনার দিন যাই। ঘটনার দিন আপনার ওই সময়টা আর কি গরম, মানে ওই দিনটা প্রচন্ড বাতাস। এই বাতাস বইতে বইতে কাল বৈশাখীর দিকে রূপ নেয়, মানে যে অনেক বড় ঝড় আসবে আর কি। আচ্ছা তো বাসের মধ্যেই ছিল সে। বাস থেকে যখন সে বাসার দিকে নেমে বাসার দিকে দৌড় দেয়, কারণ মনে হয় যে এই ঝড়ের সাথে এখন বৃষ্টিটাও নামবে, সে হুম হুম। দৌড়ে বাসায় যায়। বাসায় ঢুকতেই ইলেকট্রিসিটি চলে যায়। আর ওই মুহূর্তটাতে এরকম ছিল যে 2 ঘন্টা ইলেকট্রিসিটি থাকতো না, 1 ঘন্টা থাকতো।
তো সে বাসায় ঢোকার পরে অন্ধকার, মোমবাতি জ্বালায়। মোমবাতি জ্বালানোর পর দেখলো যে রান্না বান্না তো কিছু হয় না, রাতে তো কিছু খেতে হবে, হুম, যা হুম। আছে তাই কোটা শুরু করে। তো সবজি কুটছে, এমন সময় বাতাসে হঠাৎ করে মানে বাথরুমের একটা জানালা ভেঙে হুম, হুম। কাঁচ ভাঙার শব্দ আসলো। সে আচ্ছা, জিনিসটাকে নর্মাল হিসেবেই নিল, কারণ বাইরে তো আসলেই অনেক বাতাস হচ্ছে, রাইট। হয়তো বাথরুমের জানালাটা, ওই ছোট জানালাটা বন্ধ করা হয়নি, তো তার এইসব জানালা সব বন্ধ। তো সে একটা পর্যায়ে চিন্তা করলো যে না, রান্নাটা আছে চুলাতে বসিয়ে, তরকারিটা বসিয়ে তারপরে যাবো চেক করতে। ইলেকট্রিসিটি আসলেই ভালো, কারণ আমি যদি এখন বাথরুমে যাই তার পায়ের মধ্যে কাঁচ টাচ ভিড়তে পারে। হুম, হুম। তো সে কি করলো, মোমবাতি নিয়ে, দেখে তো ইলেকট্রিসিটি আসছে না, সে মোমবাতি নিয়ে বাথরুমে কিউরিসিটি বসে যে আসলে আচ্ছা। কি ভাঙলো। মানে দরজা খুলে সে যখন মোমবাতিটা জানালার দিকে নিত, ওই মুহূর্তে যেটা দেখলো সেটা হচ্ছে একটা মাথা, একটা মানুষের মাথা ওই জানালাটার মধ্যে আটকে আছে। ও মাই গড। আর ওই মাথা বেয়ে বেয়ে রক্ত তার দেয়াল চুয়ে চুয়ে পড়ছে। হুম, হুম। তো ওনার কথা হচ্ছে যে আমার হাতে একটু মানে হাতে একটু কেটে গেলে আমি অজ্ঞান হয়ে যাই রক্ত দেখলে, হুম, হুম। আর এটা তো মাথা একটা, আমার তো এই মুহূর্তে থাকার কথা না। সে অজ্ঞান হয়ে যায়, আচ্ছা। বাথরুমের সামনেই অজ্ঞান হয়ে পড়ে। এমন না যে কেউ রেস্কিউ করতে আসবে বা কোনো চিৎকার দিল, কারণ তার সাথে তো কেউ থাকে না। হুম, হুম। পরের দিন যখন ঘুম ভাঙার পর সে দেখতে পেল যে সে সকাল হয়ে গেছে, তার ইউনিভার্সিটি যাওয়া হয় নাই, এবং মোস্ট ইম্পর্টেন্ট কেস, যেটা রাতের বেলা চুলায় ছিল সেটা পুড়ে একদম ছাই। ছাই হয়ে গেছে। তো সে চুলাটা বন্ধ করে, পুরো রুম অন্ধকার, সাফোকেটেড হয়ে গেছে, পুরো রুমের মধ্যে ওই যে ধোঁয়ার পুরো রুম সাফোকেটেড। হুম, তো হুম। সে কাঁচতে কাঁচতে দরজা খুলে একটা পর্যায়ে সে উপরে যায় বাড়িওয়ালার কাছে, যে আপনি, বাড়িওয়ালাকে ওই মুহূর্তে বাসায় পায় না, সে হোটেলে যায়, বাড়িওয়ালার কাছে যে জিজ্ঞেস করে আপনার এই বাসা থেকে কোনো সমস্যা আছে কিনা, হুম, হুম। আমি রাতের বেলা খুব খারাপ জিনিস দেখেছি, আচ্ছা। আমার কাছে মনে হয় না যে এরকম, এটা খুব নর্মাল ঘটনা, আমার কাছে আমার সাথে যেটা ঘটেছে গতকালকে। বলে যে না, তোমার পাশের রুমে তো মেসিয়ারা থাকে। হুম, হুম। বাড়িওয়ালা এরকম বড় পরেজগার দাঁড়িয়ালা, বলে যে তোমার পাশে তো মেসিয়ারা থাকে, ওদের তো কোনো সমস্যা না, তোমার কেন সমস্যা হবে, হুম, তোমার হুম। ঠিক পাশের রুমে যদি কোনো বিপদে পড়ো, তো ভিতর থেকে সিট পাই, আমি বাইরে থেকে ওই পাশ থেকে সিট কিনে খুলে দিব, বিপদে পড়লে ভিতর থেকে দরজা খুলে তাদের সাথে হেল্প নিও, আচ্ছা। আশা করি কোনো সমস্যা নেই। তো সেই আশায়, আর বাসাও তো পাওয়া কঠিন, হুম। তো সে মানে অপশন রাখলো যদি ঝামেলা হয় আমি ছেড়ে দিব, কিন্তু ওই আচ্ছা। মুহূর্তে তার কিছু ঘটতে থাকলো না। কিন্তু তার মনের মধ্যে ভয় রয়ে গেল, রাসেল ভাই হঠাৎ করে রুমের মধ্যে একটা শব্দ হলো, তার ফট করে তার ওই জায়গাটাতে মন চলে যাচ্ছে, সে কোনো কিছুই কনসেন্ট্রেট করতে পারছে না, পড়াশোনাতেও না, কিছুতেও না, সারা রাত লাইট জ্বালিয়ে রাখে ঘুমানোর সময়, কারণ তার কাছে মনে হয় যে এখনই কিছু একটা ঘটবে তার সাথে। এরকম করে করে 1 মাস চলে গেল। 1 মাস চলে যাওয়ার পরে তার একদিন পরীক্ষার ডেট পরে, ফ্রেন্ডকে বলে যে তুই আমার বাসায় থাক, একসাথে পড়াশোনা করবো, এই জিনিসটা আমি বুঝতে পারছিলাম না। আচ্ছা। তো তার ফ্রেন্ড বলে আচ্ছা ঠিক আছে, তোর বাসায় আজকে থাকবো। ওই ফ্রেন্ডও আমার মেসে থাকে, হুম, হুম। সে বলে যে ঠিক আছে আমি রান্না বান্না করবো, বাসায় চল যাই। আমার বাসা তো রুম মোটামুটি মানে 3-4 জন থাকতে পারবে এক রুমে, আমি একা থাকি, তুই চল। তো তার ফ্রেন্ড তার সাথে যায়। তো সন্ধ্যার সময় তারা বাসায় আসে, জিনিসপত্র রেখে দেখে ইলেকট্রিসিটি নাই। তো ব্যাচেলার মানুষ রাসেল ভাই, ইলেকট্রিসিটি নেই, বাইরে একটু গরম, ভিতরে প্রচন্ড গরম, আর ওই রুমটা আসলেও গরম, কারণ ওই জায়গায় রান্না বান্না হতো আগের থেকেই, আর ওই রুমে তেমন আলো বাতাস আসে না। ওই পূর্বের দিকে যে জানালাটা সেটাতে আলো বাতাস আছে, কিন্তু এই পাশে তেমন কোনো আলো বাতাস নাই। তো সে বললো যে আমি মোমবাতি ঘরের ভিতরে জ্বালিয়ে ঠিক দরজার বাইরে আসছি, তো বাইরে থেকে জানালা থেকে মোমবাতির আলোতে রুম যে আলোকিত সেটা বোঝা যাচ্ছে। ঠিক 15 থেকে 20 মিনিটের মাথায় তারা দুই ফ্রেন্ড মিলে দেখলো যে একটা বড় ছায়া রুম থেকে পাস করলো। তারা খুব অবাক হয়ে গেল, কারণ ওই পাশ থেকে গেট লাগানো, ওই মেসিয়ারদের আসার কোনো চান্স নাই। হুম, হুম। তো সে বললো যে রাতও হয়ে গেছে, সন্ধ্যা করে রাতও হয়ে গেছে, তো দেখি। তার ফ্রেন্ড আবার একটু সাহসী ছিল, সে ফ্রেন্ড আবার ঘরের মধ্যে ঢুকলো। সবচেয়ে আশ্চর্যজনক রাসেল ভাই, ঘরে ঢোকার পর দেখলো যে চুলার মধ্যে 5টা আঙ্গুল পুড়ছে, আর চারিপাশে রক্তের ক্লট ক্লট ছোপ। আচ্ছা। 5টা আঙ্গুল, শুধু হুম, আঙ্গুল, হুম, হাত হুম, না, শুধু আঙ্গুল, 5টা আঙ্গুল পুড়ছে, এবং পুরা স্পষ্ট ভিজিবল, যেটা নখের পোর্শন, হুম, মানুষের হুম, হুম। আঙ্গুল যে পুড়ছে সেটা তারা ক্লিয়ারলি দেখতে পেল। তারা সাথে সাথে ওই মুহূর্তে মোমবাতি ফু দিয়ে বন্ধ করে বাইরে তালা দিয়ে ওই বাসা ওই মুহূর্তে ত্যাগ করলো, দাঁড়িয়ালের সাথে দেখা করার হুম, সময় নিল না। পরের দিন সকালবেলা সে এসে বলল যে আমি আপনার বাসায় থাকবো না, আপনি এই বাসা অন্য কাউকে ভাড়া দেন, আমি যেটা অ্যাডভান্স করেছি সেটা অ্যাডজাস্ট করে দিবেন, আমার পক্ষে আর এই বাসায় থাকা এই মুহূর্তে সম্ভব না। তো সে তার জিনিসপত্র নিয়ে তার ফ্রেন্ডের বাসায় ওঠে। তার ফ্রেন্ডের বাসার ডিস্টেন্স
ওখান থেকে প্রায় 1.5 কিলো। আচ্ছা। তার ফ্রেন্ডের বাসা হচ্ছে ধোলাইখা। হুম। তো তার ফ্রেন্ডের বাসায় যে ওঠে মেসের মধ্যে। তো ওই বাসাটাও একটু গিঞ্জি টাইপের, ড্রেন ট্রেন গন্ধ টন্ধ। এই যে বাসাতে সে এতদিন ছিল সেই বাসাটা আবার অতটাও ময়লা না। তো তার ফ্রেন্ডের বাসায় যে ওঠে ওই ফ্রেন্ডটা আবার অন্য 2-3 জন রুমের সাথে একজন শেয়ার করে ফেলে। তো তাকে বলছে ওইরকম হেল্প চাইছে যে আমি তোর সাথে থাকবো। তো তারা একসাথে থাকা শুরু করলো এবং বললাম যে বাসা যখন পাবো তখন আমি ছেড়ে দিব। 20 থেকে 25 দিন পর তার ফ্রেন্ডের বাসায় থাকা অবস্থায় জুম্মার দিন রাসেল ভাই, খুব মানে অবাক করার মতো স্টোরি এটা। জুম্মার সময় জুম্মার নামাজ টামাজ পড়ে সবাই খেয়ে দিয়ে জাস্ট শুইছে। ওই ছোট্ট বিছানাটা সে তার ফ্রেন্ডের সাথে শেয়ার করে। আমি সময় নিচ্ছি না তো রাসেল ভাই। না একদম না। ওকে। তো সে শুয়ে আছে, হঠাৎ করে তন্দ্রায় ঘুম চলে আসে। ঘুম থেকে ওঠে রাসেল ভাই, ঘুম থেকে উঠে দেখে ঘড়ির কাটায় বিকাল 5টা। সেটা ও সেই রুমে শুয়ে আছে যে রুম থেকে সে আঙ্কেলের বাসা, এবং তার পাশে একটা মানুষ সেই মানুষটার তার পাশে দাঁড়ানো এবং মানুষটা গলে গলে তার পাশ থেকে পড়ছে। আচ্ছা। মানুষটার সাথে গলে গলে নামছে এবং সেই মানে গলে যাওয়া পোর্শন গুলা তার হাতে এসে লাগছে। সে চিৎকার দেয়, জোরে চিৎকার দেয়, আমাকে বাঁচাও কেউ। এই বাঁচাও কেউ বলার পর থেকে সে সূরা ইয়াসিন নাম ধরে পড়া শুরু করে। আচ্ছা। নাম ধরে পড়া শুরু করলে আমি ওই মুহূর্তে কি করব আমি বুঝতে পারছিলাম না। সরি রাসেল ভাই, আমি একটু গুলিয়ে ফেলেছি এটা পরবর্তীতে। সে জোরে জোরে চিৎকার করতে থাকে, আমাকে বাঁচাও। ওই মুহূর্তে বাড়িওয়ালা আসে। বাড়িওয়ালা এসে দরজা খুলে বলে, তুমি এখানে থাকো। সে বলে, এটা তো আমারও সেম কোশ্চেন, আমি এখানে কি? আপনাকে আমি আগে বলেছি যে আপনি এই বাসাটা মানে এই বাসাটা আপনি একটু চেক করেন, এই বাসায় কোনো সমস্যা আছে কিনা। আমি এখানে কিভাবে আসলাম আমি কিচ্ছু জানি না, আমার কোনো কিছুই মাথায় নাই। আমি দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমি এখানে। এই রুমে আসার কথাই না, এই রুমে আসার কথাই না রাসেল ভাই, বাইরে দিয়ে তালা দেওয়া তো। সে আসছে কিভাবে তার কোনো ধারণার বাইরে। ঘুমট অন্ধকার, কিন্তু বিকালবেলা পরন্ত বুঝতে পেরেছি। তো সে তখন তার বাসায় যায়, ফ্রেন্ডের বাসায় যায়, ফ্রেন্ডকে বলে, দোস্ত এই ঘটনা, আমি তো ঘুম থেকে উঠে দেখি আমি এই বাসায়। বলে, আরে না, আমি তো তোকে দেখলাম তুই পাঞ্জাবি চড়াই বাসায় চলে গেলি। কিন্তু ওই ঘুম থেকে পর্যন্ত তার আর কিছুই মনে নাই, সে কি কি করছে তার কিচ্ছু মনে নাই। বলে, কি বলিস? বলে, হ্যাঁ তুই আমার সামনে থেকে উঠলি, পাঞ্জাবি গায়ে জড়ালি, আমি তোরে বললাম তুই কই যাস, তুই কোনো শব্দই নিলি না, আমার কথাটা শুনলিও না, তুই চলে গেলি ফরফর করে। ও অবাক হতে থাকে। তখন ওর মাথায় আসতে থাকে যে আমি এখন যে লাইফটা, মানে এখন যে অবস্থায় আছি সেটা কোনো অ্যাবনর্মাল লাইফ না। আর যদি নর্মাল লাইফ হয়ে থাকে তাহলে কোনো অ্যাবনর্মাল জিনিস আমার উপর ভর করে আছে। তাহলে আমি নর্মাল অবস্থায় নাই, এই মুহূর্তটাতে কি করা দরকার? সে বলল যে না, আমি বাড়িতে চলে যাব, আমি বাড়িতে কিছুদিন থেকে আসি, যদি ভালো থাকে তাহলে ওখানে কয়েকদিন থেকে আবার নর্মাল হইলে এখানে চলে আসবো। সে তার সব লাগেজ নিয়ে তাদের ভোলায় চলে যায়। ভোলাতে তাদের বাসায় একদিন সন্ধ্যাবেলা জিনিসপত্র সদাই নিয়ে আসার সময় সে একটা জিনিস লক্ষ্য করলো যে একটা লোক তার পাশ দিয়ে হেঁটে গেল। আর একটা ছোট করে বলে রাখি, এই ভোলায় আসার আগে তার ফ্রেন্ডের বাসায়, ফ্রেন্ডের মেসে ফিস্ট ছিল। মেসের লোকজনরা উইকে একটা ফিস্ট করে, ভালো রান্না বান্না করে। সেই ফিস্টে 5 জনের টানা বমি হয় রাতের বেলা। আচ্ছা। এবং বেশ বমি হয়। তো সে কি করে, সেও বমি করে, কিন্তু এটাকে সে নর্মাল হিসেবে না, হয়তো কোনো কিছু খারাপ কিছু ছিল, কিন্তু একসাথে 5 জন এটাও একটু অ্যাবনর্মাল। কিন্তু সে এত কিছু খেয়াল করেনি। পরের দিন তার ভোলায় যেতে হবে। পরের দিন লঞ্চ ধরে সে ভোলায় চলে আসে। ভোলায় চলে আসার পরে ওই দিন বললাম সন্ধ্যার সময় সে বাড়িতে ফিরছে সদাই নিয়ে, এমন সময় একটা লোক তার পাশ দিয়ে যেতেই সে অজ্ঞান হয়ে যায়। আপনার প্রথম ঘটনার সাথে কিছুটা রিলেটেড আসলে। অজ্ঞান হয়ে যাওয়ার পর তার আর কিছু মনে নাই। যখন ঘুম ভাঙে তো সে একটু কবিতা টাইপের লোক আর কি, সে অনেক কবিতা লিখতে পছন্দ করে। সে বলে, আমি যখন আমার ঘড়ির কাঁটায় দেখি তখন ঘড়িতে বাজে 3টা, রাত 3টা, চারিপাশে অন্ধকার। ইভেন ওই দরজার নিচ দিয়ে যে পাশের রুমে মেসিয়াররা আছে সেই রুমটা পর্যন্ত অন্ধকার, মানে ওদেরকে আমি যদি কিছু ডাকিও কোনো হেল্প পাবো না। ঘরের 4 কোণায় 4টা মোমবাতি, আর আমার পাশে প্রচুর, মানে অনেকগুলা জন্তু টাইপের মানুষ। আচ্ছা। সবাই আমার পাশ দিয়ে হাঁটছে এবং আমার পাশে একটা মানুষ দাঁড়ানো। আমি এখন রাসেল হয়ে আসি, আমার পাশে একজন মানুষ দাঁড়ানো, সেই মানুষটার সারা শরীর বেয়ে গলন্ত জিনিস আমার হাতে এসে লাগছে।
আচ্ছা, আমি খুব অবাক হয়ে যাচ্ছি এবং আমি এই মুহূর্তে আমি কি করব সে কিছু ভেবে পাচ্ছে না। ভয়ঙ্কর ব্যাপার। সে দরজা জোরে জোরে বাড়ি দিচ্ছে আর ওই মুহূর্তে সে বাঁচাও বাঁচাও না বলে বারবার মানে সূরা ইয়াসিন শুরু করে দেয়। তো তার কথা হচ্ছে যে আমি কোরআন শরীফ ছোটবেলায় মক্তবে পড়েছি, কিন্তু কোরআন শরীফের সূরা ইয়াসিন তার মুখস্থ ছিল না কখনোই। এই যে আমি বই বের করে সূরা ইয়াসিন পড়ছি এবং আমি যতই ভার্স চেঞ্জ হচ্ছে, আমি যতই নতুন নতুন আপনার লাইনে যাচ্ছি, ততই আমার এই সব জন্তুগুলা পিছিয়ে যাচ্ছে। হুম, এমন সময় আমি একটা লোককে দেখি ঘরের কোনা দিয়ে উপর দিয়ে লোকটা হাসছে এবং লোকটা সাদা। হুম, হয়তো সেই কি আমাকে বাঁচালো, আল্লাহই বাঁচিয়েছে, জিনিসটা শিরক হয়ে যায়, আল্লাহ বাঁচিয়েছে, হয়তো কোন একটা হেল্প করার মতো লোক কারো কারো মাধ্যমে মাধ্যমে এসেছে। ওই মুহূর্তে দরজাটা সে ভেঙে ফেলতে সক্ষম হয়। দরজাটা ভেঙে ফেলতেই দরজা খুলতেই তিনি দেখে যে বাড়িওয়ালা সহ ওই মেসিয়ারের সবাই চলে এসছে। তখন সে বাড়িওয়ালাকে জড়িয়ে ধরে বলে যে আমি আপনার বাসায় থাকবো, আমি কোথাও যাচ্ছি না, দয়া করে আপনি বাসাটা চেক করেন। সে তার বাবা মাকে বলে, বাবা মা আমি এখানে বারবার ফিরে আসতেছি। তার বাবা মা বলে যে তুই সন্ধ্যার পর থেকে তোকে বারবার বাড়ির লোকজন আশেপাশে সবাই খোঁজা হচ্ছে, তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই মুহূর্তে মোবাইল ফোনও সে অ্যাভেল করতে পারে নাই, মাত্র টিউশনি শুরু করে। তো পরে খোঁজ নিয়ে জানা যায় যে ওই বাবা মা খোঁজ নিয়ে জানতে পারে যে সে ঢাকায় চলে আসছে। তার তখন সে বাবা মাকে খবর দিচ্ছে আমি ঢাকায় চলে আসছি, তোমরা ঢাকায় আসো। তার বাবা মা পর্যন্ত ঢাকায় আসে এবং ওই রিজিয়নে একজন বুজুর্গ লোক আছে, কবিরাজ টাইপের লোক, যে কিনা এরকম জাদুটোনা বা কিছু হইলে ডিটেক্ট করতে পারে। সে নিয়ে আসে, সে বলে যে এই লোকের উপরে তো আসর করা হয়েছে জিনের, এবং কে আসর করছে সেটা আমরা পরে বের করব, আগে দেখি ওনার সাথে কি কি ঘটছে, এই লোকের সাথে কি কি ঘটছে। তখন সিরিয়ালে অনেক কিছু আসলো, বললো যে আচ্ছা ঠিক আছে, এইখানে একটা সমস্যা আছে, এই বিল্ডিং এ একটা সমস্যা আছে। দ্বিতীয়ত আরেকটা সমস্যা করেছে, উনি যে মহিলার বাসায় থাকতো আগে, যারা ঝগড়া করত, ওই মহিলা আবার একে জাদুটোনা করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে এর উপরে। আচ্ছা, কিন্তু এর উপর ব্ল্যাক ম্যাজিক করার পর সে ফেইল্ড হয়। ওই যে রাসেল ভাই বললাম 5 জন বমি করেছে, এর মধ্যে একজন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা, তার যেহেতু সে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টটা হওয়ার কথা ছিল ওনার, সেদিক থেকে সে বেঁচে যায়। কিন্তু পরক্ষণে তার উপর আরেকটা চালান দেওয়া হয়, যেখানে সে এখানে চলে আসে। আর এই বাসার নিচে একটা সমস্যা হচ্ছে, এখানে একটা খারাপ মেয়ে জিন আছে, সে বারবার ওকে ভয় দেখিয়েছে এবং খুব মর্মান্তিক ভয় দেখিয়েছে। তো এখানে এই বিল্ডিং এ আমাকে সবাই আমার থেকে 10 ফিট দূরে সরেন, আমি এই বিল্ডিং থেকে 7 ফিট গর্ত করব। সে 7 ফিট গর্ত নিজে কোদাল দিয়ে করে। 7 ফিট গর্ত করার পর দেখে 7টা পুতুল, এই 7টা পুতুলের মাথায় 7টা করে সুই গাঁথা। এগুলি সব পুরানো হয় এবং প্রসেসটা আমি ছোট করে বলে দিই রাসেল ভাই। পোড়ানোর পরে সে বলে যে আমি যে এই কাজটা করেছে তাকে ধরবো। সে কি করে, জঙ্গলের ভিতরে কি একটা টাইপ ইলিশ মাছ দিয়ে ধরবে, এরকম ইলিশ মাছ জঙ্গলের ভিতরে রাখে এবং ধরতে পারে যে এই কাজটা ওই মহিলার কাজ করেছে। কিন্তু ওনার এই প্রসিজিওরে এইখানে যে বদ জিনটা ছিল সে ভেগে চলে যায়। আচ্ছা, তাকে আর ধরতে পারে নাই। বলেছে যে ভেগে চলে গেছে সে অনেক পাওয়ারফুল। তো পরবর্তীতে রাসেল ভাই ওনাকে এইখান থেকে পরিত্রাণ দেওয়া হয় এবং ওই জিনটাকে এখনো পর্যন্ত বোতলে আটকে রাখা আছে। ওই জিনটা এখনো বোতলে আটকান এবং শেষ পর্যন্ত রাসেল ভাই বলে যে আমি এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমি প্রতি বছরই এরকম কবিরাজের কাছে যাই, আমি যে দেখি আমার উপরে কেউ আসর করে আছে। মাই গুডনেস, ওয়ান্ডারফুল স্টোরি আলিফ, এবং আপনাকে অনেক ধন্যবাদ এরকম চমৎকার একটা ঘটনা শেয়ার করার জন্য। এবং আশা করছি যে আপনি পরবর্তী যে ঘটনাটা শেয়ার করবেন সেটাও খুব চমৎকার হবে। এবং আপনারা অনেকেই হয়তো অ্যাপ দিয়ে শুনছেন। কেমন হয় যে একটা অ্যাপ দিয়ে সব বন্ধুরা মিলে কোনো একটা জায়গায় শুনছেন, এবং সেটা হতে পারে বাড়ির ছাদে, বা সেটা হতে পারে কোনো বন জঙ্গলের মধ্যে, যে কোনো জায়গায়, শ্মশান ঘাটে বা নদীর পাড়ে। তখন কিন্তু আপনার ফার্স্টেস্ট 4G নেটওয়ার্ক দরকার, তাই না? তো ফার্স্টেস্ট 4G নেটওয়ার্ক কোথায়, 4G এখন কোথায় পাবেন আপনি? সেটা অবশ্যই অফকোর্স আপনি গ্রামীণ ফোনেই পাবেন। এবং আপনার 4G সিম এবং 4G এনাবলড হ্যান্ডসেট যদি থাকে, তাহলে জাস্ট হ্যান্ডসেট সেটিং এ
আপনি যাবেন এবং সেখানে গিয়ে 4G বা LTE সেট করে নেবেন এবং আপনার 4G এক্সপিরিয়েন্সের বেস্ট পার্টটা হচ্ছে গ্রামীণ ফোনে যে কোনো ইন্টারনেট প্যাকে 4G এক্সপিরিয়েন্স করতে পারবেন যদি আপনি 4G কভারেজে থাকেন। তার মানে এখন এক দামে মানে অর্থাৎ একই দামে আরো অনেক বেশি স্পিড লাইফ চলুক আপনার জিপি স্পিডে এবং আপনি যদি বিস্তারিত জানতে চান ভিজিট করতে পারেন graminphone.com. The night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে এই মুহূর্তে ভূত এফএম এবং আমরা কিছু মেসেজ পড়তে চাই এই মুহূর্তে আপনাদের পাঠানো, যেগুলো আপনারা ফেসবুকে আপনারা কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলো পড়তে চাই আমাদের পোস্টের নিচে। প্রথমে চলে যাচ্ছি ভূত এফএম এর যে পেজটা রয়েছে সেই পেজে এবং দেখতে পাচ্ছি আপনারা অনেক কমেন্ট করেছেন এবং সেই কমেন্টের মধ্যে থেকে আমি দেখছি প্রথমেই একজন অ্যাপের ছবি আপলোড করেছেন জাহাঙ্গীর হোসেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি ভলিউম আরো বাড়িয়ে শুনতে পারেন। সাকিবুল ইসলাম আবির রাজশাহী থেকে শুনছেন। এমডি মাহিদুল ইসলাম মাহিম বাংলাদেশ এর খেলা দেখার পর তিনি বলছেন যে তারা অনেক বেশি ফ্রেশ লাগছে, এখন তিনি ভূত এফএমের সাথে আছেন। তাওসিফ মাহবুব তিনি আছেন। আলিফ ভাইয়ের গল্পটা দারুণ। আমাদেরকে দেখতে পাচ্ছি যে মুবতাসিম পিয়াল আমাকে বলছেন যে সেকেন্ড স্টোরিটা ভালো লেগেছে। এমডি সাব্বির হোসেন সাব্বির আমাদের সাথে আছেন যশোর থেকে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন রাহাত খান রাহুল, আছেন আমাদের সঙ্গে জনি, এছাড়াও অরণ্য সাজ্জাদ আমাদের সঙ্গে আছেন। ফুল ভলিউম দিয়ে শেখ প্রান্ত শুনছেন অ্যাপ দিয়ে। আর অলসম লিখেছেন সজীব হোসেন, এম আলিফকে বলেছেন, ডক্টর আলিফকে। এবং এম জাহিদুল ইসলাম লিখেছেন লাইট অফ করে শুনছি। আবু সালেহ আফনান আমাদের সাথে আছেন এবং বলছেন যে রাসেল ভাই আমি আই এম ইন ডেঞ্জার, এবং তিনি বলেছেন যে তিনি যা ঘটছে তা বিশ্বাস করেন না এবং রাসেল ভাই আমি পুরো বাসায় একা, অদ্ভুত এক অভিজ্ঞতার মধ্যে আছি, অবুঝ। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন হামিদুল ইসলাম, পাবনা থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন রূপকথার রাজকুমার এবং তিনি আছেন কুমিল্লা থেকে। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি রাফি শেখ আজহার রাফি আমাদের সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন। রাকিব আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন অয়ন ইসলাম সোহেল, এবং আমাদের সঙ্গে তিনি ফার্স্ট যে ঘটনাটা যে ইমেইলটা সেটা তার কাছে ভালো লেগেছে। নাহিদ আছেন, লাস্ট স্টোরিটা ভয়ের ছিল। আমাদের সঙ্গে আছেন শাহিন, আছেন আমাদের সঙ্গে জেমস আহমেদ, এছাড়াও মারুফ আহমেদ প্রান্ত আমাদের সঙ্গে আছেন। আবির খান আসিফ আমাদের সঙ্গে আছেন, আউসম স্টোরি তিনিও লিখেছেন। কাজী থাসিন জামান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আহমেদ রিমেল, নোয়াখালী থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন টিয়ানা রহমান এবং ডক্টর আলিফের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলেছেন, ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে তাই লিখেছেন। আহমেদ মনসুর আমাদের সঙ্গে আছেন এবং তিনি ব্যাঙ্গালোর ইন্ডিয়া থেকে আমাদের সঙ্গে শুনছেন অ্যাপ দিয়ে ফুল ভলিউমে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস এবং আশা করছি যে লাস্ট টাইম পর্যন্ত আপনাকে আমরা পাবো। অ্যাশ মাহমুদ কুয়েত থেকে আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদ, এবং তিনিও অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপে ফুল ভলিউম দিয়ে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন জাহিদুল হক মুন্না, এছাড়াও নির্জন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এই মুহূর্তে খালিদ উদয় সহ আরো অনেকে। যাই হোক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি, এডিড এফএম এন্ড ডু ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, এডিড এফএম, আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূত এফএম। আমার সাথে এই মুহূর্তে আরো একজন অতিথি আছেন। আপনার নামটা বলে আপনার ঘটনাটা শেয়ার করুন প্লিজ। হ্যালো লিসেনার্স, আমি হাসিব মিরপুর থেকে। তো রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যেহেতু রাসেল ভাই আমি অফের আগেই বলেছি যে ঘটনাটা একজন ভিভিআইপি পার্সন নিয়ে, সে তো ঘটনার স্থান, কাল এবং ব্যক্তি বিশেষের নামটা আমি একটু রাখছি। তো আমি একটা ছদ্মনাম ইউজ করতেছি, শাওন, যে ছেলেটা নিয়ে ঘটনা। তো ও একটা পর্যায়ে যেহেতু বলছিলাম ওর বাবা একজন ভিভিআইপি পার্সন, তো একবার ও দিনাজপুরে রাজার বাড়িতে বেড়াতে যায়, একটু ঘুরতে যাওয়ার জন্যই ওখানে যাওয়া। তো রাজার বাড়িটা পরিদর্শন করা, তো ওর ফ্রেন্ড এবং সাথে আরো কিছু লোকজন নিয়ে রাজবাড়িতে যায় ঘুরতে। তো রাজবাড়িটার ভিতরে ও প্রবেশ করে একটু ভিতরটা ঘুরে দেখার জন্য। তো সবাই মোটামুটি আশপাশে বাইরের পরিবেশটা দেখতেছে, ও ভিতরে এন্ট্রি করে ও ভিতরে পরিবেশটা দেখতেছে।
তো ভিতরে পরিবেশ দেখতেছে, তো একটা মুহূর্তে হঠাৎ ও চিৎকার দিয়ে দোতলার সিঁড়ি থেকে দৌড়ে নেমে এসে আচ্ছা। ওখানে একজনের কোলে হঠাৎ শুয়ে পড়ে অজ্ঞান হয়ে। রাসেল ভাই সে আসলে অজ্ঞান ছিল না, তো ওর মানে যখন ওর চেক করা হয় রাসেল ভাই ওর হাতের পালস এবং গলার নাফের মানে পালস সব বন্ধ ছিল। এক প্রকার ডেথ বলা যায় রাসেল ভাই, মানে হুম হুম। মানুষ মারা গেলে যেরকম হয় কি সবকিছু একদম স্টপ হয়ে যায়। তো ওর আশেপাশের লোকজন সবাই এক মানে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। সবাই চলে আসে যে শিওর হওয়ার জন্য আসলে কি, এবং সবাই চেক করে দেখে না সে মৃত, মারা গেছে। তো প্রায় রাসেল ভাই 10 থেকে 15 মিনিট মোটামুটি এরপরে তার অটোমেটিক জ্ঞান চলে আসে, সে জীবিত অবস্থায় ফিরে আসে এবং সবাই এক প্রকার মানে হতবিম্ব হয়ে যায় ব্যাপারটা আসলে কি। কারণ সবাই চিন্তা করলো যে না হয়তোবা আমাদের ধারণা ভুল হতে পারে, কারণ কেউ তো এখানে ডাক্তার না। সো সবাই হয়তোবা যেহেতু, কিন্তু এটা শিওর ছিল যে ওর পালস সম্পূর্ণভাবে বন্ধ ছিল। তো তারপর রাসেল ভাই ও ওদিন বাড়িতে ফিরে আসে। তোর বাড়িতে ফিরে আসার পর রাতে ঘুমায় রাসেল ভাই। তো ওদিন রাতে যে জিনিসটা হয়, ও একটা খুব খারাপ স্বপ্ন দেখতেছে ঘুমের মধ্যে। তো স্বপ্নের মধ্যে এরকমটা দেখতেছে যে কোনো এক জায়গা থেকে মানে ওর ছাদের উপরে, রুমের যে ছাদটা ফ্লোরটা ওটার উপর থেকে মানে কোনো একটা কাটা লাশের ব্লাড তার গায়ে পড়তেছে, সে এরকম একটা ড্রিমস দেখতেছে। তো স্বপ্নটা দেখতে দেখতে হঠাৎ তার ঘুমটা ভেঙে যায়। তো লাফ দিয়ে উঠে, রুমের লাইট যথারীতি অফ ছিল। তো ওই একটা পর্যায়ে সে একটু হয়ে তো তার গালের মধ্যে একটু হাত দেয়। তো হাত দেওয়ার পর আসলে রাত অন্ধকারের মধ্যে সে হাতের দিকে তাকায়, একটু কালো কালো দেখছে। সে হঠাৎ করে লাইটটা জ্বেলে দেখে রাসেল ভাই হাতের রক্ত, এবং আচ্ছা। উপরে যে ফ্লোরটা ছিল ওই ফ্লোরে তাকায় দেখে সে সিলিং থেকে রক্ত পড়তেছে। তো এই ব্যাপারটা ও এক প্রকার লাফ দিয়ে উঠে সবাইকে ডাকার চেষ্টা করে, কিন্তু সবাই যখন রুমে আসে ও স্পষ্ট ওর হাতের ব্লাডটা ছিল, সবই আছে, গালের রক্ত সবই ঠিক আছে, কিন্তু ফ্লোরে যখন রুমে সবাইকে নিয়ে আসে ফ্লোরের দিকে তাকাতে বলে, ফ্লোরটা সম্পূর্ণ একদম ব্ল্যাঙ্ক ছিল, কিছুই ছিল না রাসেল ভাই। আচ্ছা। তো এইভাবে তার ওই দিনাজপুর রাজার বাড়ি থেকে আসার পরের দিনের রাতটা এইভাবে কাটে। তো তারপর যেই জিনিসগুলো ওর সাথে ঘটতে থাকে রাসেল ভাই, প্রথমত ওর বাড়ির নিচে ওর একটা রুম আছে যেটাতে বসে ও আড্ডা দেয় নর্মালি ওর ফ্রেন্ড সার্কেল নিয়ে। হুম হুম। তো ওই রুমটা কেন্দ্রিক করে কিছু ঘটনা ঘটে রাসেল ভাই। সেরকম ওই রুমটাতে যে কেউ যদি স্টে করে একা স্টে করে, তো দেখা যাচ্ছে একা যদি কেউ শুয়ে থাকে, সেটা দিন হোক আর রাত হোক, চাদর একটা গায়ে দিয়ে শুয়ে আছে, তো খুব জেন্টেলি কেউ চাদরটা আস্তে আস্তে টেনে নিচে নামাচ্ছে তার গায়ে থেকে, এবং আচ্ছা। যেই থাকুক সেটা খুব জেন্টেলি রাসেল ভাই, খুব স্লোলি আস্তে আস্তে নামাচ্ছে, এবং স্পষ্ট বোঝা যায় যে কেউ চাদরটা টেনে টেনে নামাচ্ছে। এবং রুমের মধ্যে কিছু দেখা যাচ্ছে না, স্পষ্ট বোঝা যাচ্ছে চাদরটা গা থেকে নামতেছে। এবং এটা শুধুমাত্র ওই রুমটাতেই ঘটে রাসেল ভাই, অন্য কোথাও না, ওর বাড়ির ওই রুমটাতে, এবং যেই যায় একই ঘটনা ঘটে। তো ওর বাসার বেডরুমে যেটা হয় রাসেল ভাই, ও যখন ওর বেডরুমে শুয়ে থাকে ওর খাটের মধ্যে, আপনার ও যখন শুয়ে থাকে তখন স্পষ্ট দেখতে পারে যে ওর বিছানার মধ্যে কেউ যদি বসে বা কেউ যদি বিছানার মধ্যে মুভ করে, তাহলে স্বাভাবিক বিছানাটা একটু ডেবে যাবে। তো ওই বিছানাটা ওইভাবে ডেবে যায়। তো একটা পর্যায়ে আস্তে আস্তে এরকম জিনিসগুলো যখন ঘটতে থাকে, তো ওর বাবাকে ব্যাপারটা জানায়। তো যেহেতু ওর বাবা মার একমাত্র সন্তান ছিল, বাবাটা একটু সিরিয়াসলি ব্যাপারটা নেয় প্রথম অবস্থায়। তো নেওয়ার পরে তারপর বলে যে বাবা আমার এই প্রবলেম হচ্ছে, আমি স্বাভাবিক লাইফ চলতে পারতেছি না, আর কেন জানি মনে হচ্ছে আমি এখানে না, কোথাও কিছু একটা হারিয়ে ফেলছি। তো একটা পর্যায়ে ও যে জিনিসটা ঘটে, ও যখন ওর রুমটাতে একা স্টে করে, তখন কেউ একজন ওর সাথে কথা বলে, এবং যখন কথা বলে ও রুম আটকিয়ে কথা বলে, কিন্তু বিপরীত যার সাথে কথা বলতেছে তার কোনো ভয়েস পাওয়া যায় না, কিন্তু এটা বোঝা যাচ্ছে ওর স্পিচ গুলো শুনে যে ওকে কোশ্চেন করতেছে, ও সেগুলো অ্যান্সার দিচ্ছে। এবং এভাবে যখন রুম থেকে বাইরে থেকে নক করলে সে সেটা রিপিট কোনো অ্যান্সার দেয় না, কথা বলতেই থাকে অনবরত। এবং ওয়াশরুমে যখন সে যায়, ওয়াশরুমে যাওয়ার পর ওয়াশরুমের মিররে সে অদ্ভুত একটা চেহারা দেখে, ওর চেহারাতেই, যেটা আসলে ওর না, ওর চেহারাটাই ও দেখে, বাট অদ্ভুত সুন্দর ওর কাছে লাগে। তো রাসেল ভাই ওর একজন গার্লফ্রেন্ড ছিল, তো রিলেশনশিপের সময় ওর গার্লফ্রেন্ড যে জিনিসটা বলে যে ওর সাথে মানে রিলেশনশিপ থাকাকালীন, তো ওকে যখন বলা হয় যে ওয়াশরুমে এতক্ষণ কি করো, একদিন বলছে ওয়াশরুমে এতক্ষণ কি করতেছো, বলে যে ওয়াশরুমে ও খুব সুন্দর, ও আমাকে আসতে দেয় না। তখন বলে যে কে, তখন ও বলে যে আমি আয়নার মধ্যে যখন তাকাই আমি খুব সুন্দর একটা মেয়েকে দেখতে পাই, খুব সুন্দর, এত সুন্দর। ও বলে তখন ও একটু মানে যেহেতু অ্যাফেয়ার টাইপের একটু জেলাস ফিল করে, আবার জিজ্ঞেস কোন মেয়েটা, ওয়াশরুমে কে মেয়ে আসবে, ওই তুমি দেখতে পারবে না, ও আমাকে কখনো ছাড়বে না।
তো এই একটা পর্যায়ে ওদের রিলেশনশিপটা থাকে না রাসেল ভাই, এবং রিলেশনশিপটা না থাকার মূল যে কারণটা তার এই প্যারানর্মাল প্রবলেমটা। তো একটা পর্যায়ে যে সে এই প্রবলেমটা থেকে সলিউশনের জন্য বিভিন্ন জনের কাছে যায়। তো সবাই জাস্ট একটা পর্যায়ে যায় বলে যে না এটা পসিবল না, সবাই ফিরে দেয়। তো একটা সময় যায় তখন ওর একটা ছেলে হিন্দু ফ্রেন্ড ছিল। তো হিন্দু ফ্রেন্ডের সাথে যখন মিট করে, তো মিট করার পর বলতেছে যে আচ্ছা, তো যে শায়নের কথা বলতেছে যাকে নিয়ে ঘটনা, ও একবার বলতেছে যে তুই তো হিন্দু, তো হিন্দুদের আসলে একটা মন্ত্র আছে ওম ভীম ক্রিম চামুন্ডায়, মন্ত্র আমি সঠিক জানি না। তো বলে যে আমাকে পূর্ব দিকে বসিয়ে এই মন্ত্রটা পাঠ কর। তো মন্ত্রটা যখন পাঠ করার এক পর্যায়ে রাসেল ভাই ওর ফেস এবং ওর বেডরুমের সবকিছু পরিবেশ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, এবং ওর যে ফ্রেন্ডটা ছিল ওই রুম থেকে তৎক্ষণাৎ বের হয়ে চলে আসে। তখন ওর ফ্রেন্ডটা যেটা বলে যে ওর ভিতর থেকে এমন একটা চেহারা বের হয়ে আসতেছিল যেটা আসলে সম্পূর্ণরূপে মানে ওকে গ্রাস করতে যাচ্ছে, এবং ওই জিনিসটা দেখার পর ও রুমে স্টে করতে পারে না, এবং ও যে ওই দিন ওই রুম থেকে বের হয়েছে আজও ওর সাথে আর মিট করে নাই। আর আসলে ওর ঘটনাটা এখন পর্যন্ত এটার কোনো সলিউশন আসে, এবং লাস্ট 11 ইয়ার্স ধরে একই ঘটনা ওর সাথে চলতেছে, এবং এটা এখনো সলিউশন আনে, স্টে করতেছে ওর সাথে। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। একটা ছোট্ট ইমেইলে যাব এখন, এবং ছোট না, ইমেলটা বেশ বড়ই আছে। তো আমি জানি না যে ইমেলটা আপনাদের কতটা ভালো লাগবে, বাট আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, এবং সেই ইমেলটি যেভাবে লেখা আছে সেভাবে পড়ছি। আমাদের সাথে যিনি লিখছেন তিনি হচ্ছেন আবির হোসেন, তারপরে তিনি ফোন নাম্বার দিয়েছেন, তারপরে লিখছেন তিনি রাজশাহী থেকে, সেটাও জানিয়েছেন। এরপরে লিখছেন আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম, আশা করি ভালো আছেন। আমি আগে 2টি ঘটনা পাঠিয়েছিলাম, একটিও পড়া হয়নি, মনে হয় ওইগুলো আপনার ভালো লাগে নাই। যাই হোক, ওগুলো আমার সাথে ঘটেছিল না, কিন্তু এইটা আমার সাথে ঘটে যায়। আমার বাড়ি রাজশাহীতে, তাই আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব না। ঘটনাটি আপনি পড়ে শোনালে খুশি হব। ঘটনাটি গত সপ্তাহের। সেদিন আমার কোনো এক রিলেটিভের বাসায় দাওয়াত ছিল, সেজন্য আম্মুরা সকাল সকাল চলে যায়। আমি বাসায় একা ছিলাম। দুপুরের দিকে রওনা দেই আমার নিজের বাইক নিয়ে। অনেক দূরের পথ, একেবারে গ্রামে। পাকা রাস্তা শেষ করে কাঁচা রাস্তায় নামলাম, যাচ্ছি, এক সময় পৌঁছালাম 4:35-এ। খাওয়া দাওয়া করলাম, তারপর গ্রামটা ঘোরার জন্য বের হলাম। ঠিক সন্ধ্যার দিকে আমাদের গাড়িতে তুলে দিয়ে আম্মুদের গাড়িতে তুলে দিয়ে আমি রওনা দিতে যাব। ঠিক এই সময়ে এক রিলেটিভের ফোন আসলো আমার ফোনে, বলল আমাদের জন্য নাকি তরকারি দিবে, সেটা আমাকে নিয়ে যেতে। আমিও রাজি হলাম। আমি সন্ধ্যার আজানের পর তরকারি নিয়ে রওনা দিলাম। 1:30-এর দিকে বাসায় আসলাম। পথে কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হলো রাতে। ঘটনাটি শুরু হলো এমন ভাবে, রাতে আমার ঘুম ভাঙে না খুব সহজে, এক ঘুমে রাত কাবার। কিন্তু সেই দিন ঘুম ভাঙে। বিষয়টা স্বাভাবিক মনে করে আমি আবার ঘুমাতে যাই। বলে রাখা ভালো, আমার রুমের আম্মুদের 2 রুম পরে, এবং আমার রুমের রুম সবসময় ফাঁকা থাকে, মানে কেউ না কেউ কেউ থাকে না, এবং বাসায় গেস্ট আসলেও তখন তারা ওখানে ঘুমায়। তো ওই রুমে লাইট অফ ছিল প্রতিদিনের মতোই। ঘুম ভাঙার পর আমি আবার ঘুমাতে যাব, ঠান্ডা লাগছে, তাই কম্বলটা ঠিক করে নিচ্ছি। বেশি না, কম্বল ঠিক করার 2 মিনিট পর হঠাৎ আমার গরম লাগা শুরু করলো। মনে হচ্ছে কেউ আমাকে গরম চুলার ওপর ছেড়ে দিয়েছে। আমি ভাবলাম বিষয়টা স্বাভাবিক, কম্বলের জন্য হয়তো বা গরম লাগছে। আমি কম্বলটা গা থেকে ফেলে দেই। না, কোনো পরিবর্তন নেই, একটু আগে যা ছিল এখনো তাই। তারপর দিশা না পেয়ে শরীরের জামা কাপড় সব খুলে ফেলি, কিন্তু মনে হচ্ছে আরো বেশি গরম লাগা শুরু হয়েছে। শরীর ঘামে ভিজে যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ থাকার পর ফ্যান দেই, বিছানা থেকে উঠে বসি। এমন সময় আমি লক্ষ্য করি আমার নিঃশ্বাসের সাথে আরো 2টো নিঃশ্বাসের শব্দ। চারিদিকে কোনো শব্দ নেই। আমি এখন শুধু আমার নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম, কিন্তু এখন আমার নিঃশ্বাসের সাথে আরো 2টি নিঃশ্বাসের শব্দ। আমার শরীর অবশ হয়ে এলো, গরমটাও বারবার বাড়ছে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি মনে হয় আজকেই। তারপর হঠাৎ করে মনে হলো এটা মনে হয় কোনো হ্যালুসিনেশন, তাই তাড়াতাড়ি ফোন বের করলাম বালিশের নিচ থেকে। ঘড়ি দেখলাম 3:23 বাজে। একটা গান প্লে করলাম ফুল সাউন্ডে। তখন
তখন মনে হচ্ছে নিঃশ্বাসগুলো আমার ঘাড়ের কাছে, আমার পেছনে। আমি গান অফ করলাম, মনে হলো নিঃশ্বাসগুলো ওই ঘরের দিকেই চলে যাচ্ছে। না, এটা আমার হ্যালুসিনেশন ছিল না, বুঝতে পারলাম। কারণ এখন শুধু নিঃশ্বাসই না, ওই ঘরে দুজন মানুষ যদি একসাথে চলাফেরা করে এবং ঘরের বিছানা ও জিনিসপত্র ব্যবহার করে, তাহলে যেমন আওয়াজ হবে ঠিক তেমন আওয়াজ আমি পাচ্ছি। মনে হচ্ছে ওই ঘরে দুইজন, ওই ঘর আমার ঘরের মাঝে একটা দরজা আছে যেটা সবসময় খোলা থাকে। আমি সেই দিকে তাকিয়ে থাকি। বুকের বাম পাশটা এত জোরে জোরে ধুকধুক করছে, তার শব্দ এবং তিনজনের শব্দে আমার কানের পর্দা ফেটে যাবে, এমন একটা অবস্থা। আমি তাকিয়েছিলাম ওই ঘরের দিকে, কিছু দেখতে পাইনি। ওই অন্ধকারের মাঝে আরো ঘন অন্ধকার যদি একটু পর পর আসা যাওয়া করে, তাহলে যেমনটা দেখাবে আমিও ঠিক তেমনটাই দেখছিলাম। আমি আর পারি নাই, সহ্যের সীমা ভেঙে গেল। আমি আব্বুকে ফোন দেই, আব্বু ফোন ধরে। আমি বলি, আব্বু আমার ঘরে একটু এসো তো। কথা বাড়ায় না আব্বু, ফোনটা কেটে দিল। আমি ঠিক শুনতে পেলাম আব্বু দরজা খুললো, থেমে গেল নিঃশ্বাসগুলো। এখন শুধু নিঃশ্বাসটা শুনতে পাচ্ছি আমার। আব্বু আসলো, আব্বুকে বললাম, ওই ঘরে মনে হয় কেউ আছে, দেখো তো। আব্বু লাইট দিল, না কিছুই নেই। আমিও গেলাম আব্বুর সাথে, কই কিছু নেই তো। কিন্তু আমি আব্বু দুজনে অবাক হলাম, ঘরের কোনো জিনিস ঠিক নেই। বিছানাটা এমন করে রাখা হয়েছে যেন এই মাত্র কেউ বিছানায় শুয়েছিল, ফোমগুলো এখনো দেবে আছে। আব্বু বিষয়টা বুঝতে পারলো আমার অবস্থা দেখে, এই রুমের অবস্থা দেখে। আব্বু আমাকে তাদের ঘরে নিয়ে গেল ঘুমানোর জন্য। অবাক হলাম, আব্বুদের রুমে গিয়ে দেখি আম্মু কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, আর আমার রুম থেকে বের হওয়ার পর আমার ঠান্ডা লাগা শুরু হয়েছিল। আব্বু তাদের সাথে ঘুমোতে বলল, কিন্তু কম্বল ছিল না আমার গায়ে দেবার মতো। তাই আম্মু আব্বুকে বলল কম্বলটা নিয়ে আসতে। মজার বিষয়টা হচ্ছে, আব্বু যখন আমার রুমে ঘরে কম্বল আনতে যায়, তখন আব্বুও ঠিক শুনতে পায় সেই দুটি নিঃশ্বাসের শব্দ। ঘটনা এখানে শেষ, কিন্তু আমাকে পরের দিন ঝাড়ফুঁক করতে করে আনা হয়। কয়েকটা আমল বলে দেওয়া হয়, আমি এগুলো করছি। এখন প্রতি রাতেই ঘুম ভাঙা শুরু হয়েছে, কিন্তু নিঃশ্বাসের শব্দটা পাই না, মাঝে মাঝে পাই। আমার সাথে এটা কেন হলো আমার জানা নেই, তবে ঘটনাটি বিশ্বাস কিংবা অবিশ্বাস করা পুরোই আপনার ব্যাপার। কেউ ওই পরিস্থিতিতে না পড়লে বুঝবেন না ওই পরিস্থিতিতে কেমন লাগে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। এর মধ্যে আরো কিছু ইমেইল করব। এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি ঘটনাটি পড়ে শোনালাম, চমৎকার একটি ঘটনা। আমি জানি না আপনার কতটুকু ভালো লেগেছে, কিন্তু আপনার ঘরের মধ্যে যদি আপনি শুনতে পান যে আপনি ঘুমন্ত অবস্থা থেকে জেগে উঠলেন এবং আপনার নিঃশ্বাসের সাথে সাথে আরো দুটো নিঃশ্বাসের শব্দ, ঘর আপনার অন্ধকার এবং সেই ঘরের অন্ধকারের মধ্যে দেখলেন আরো অন্ধকার, আরো কালো, আরো ডার্ক দুটো শ্যাডো, এবং সেই দুটো শ্যাডো মুভ করছে, আপনার কেমন লাগবে? এবং তখন আপনিও নিশ্চয়ই হাতে ফোনটা নিয়ে কাউকে কল করে আপনার ঘরে ডাকবেন। এবং এই মুহূর্তটা সহ্য করার মতো কোনো মুহূর্ত নয়। যাই হোক, আর যে জাহিদ হাসান আমাকে লিখেছেন, আই লাভ ভূত এফএম। জিহাদ হাসান আমাকে লিখেছেন, হ্যালো রাসেল ভাই, বগুড়া থেকে বলছেন তিনি। শরীফুল ইসলাম সোহাগ, ফুর্তির পেজ থেকে পড়ছি, আমার সঙ্গে আছেন এবং আমাকে বলছেন শেষ পর্যন্ত থাকবেন। এবং আমাদের সঙ্গে আছেন রমজান খান, খুব ভয় লাগছে। এমডি এম নাজমুল ইসলাম বলছেন যে আমার কমেন্ট পড়া হয় না কেন। এমডি নাইমুল হক হামিম আমার সঙ্গে আছেন, অস্থির মজা লাগছে। জিহাদ হাসান আমার সঙ্গে আছেন প্রান্ত চক্রবর্তী, এবং দোয়াখালী থেকে তিনি শুনছেন। জুবাইর আহমেদ, তিনি কুমিল্লা থেকে শুনছেন। মহিউদ্দিন রিফাত আমার সঙ্গে আছেন। অরূপ এসডি, অনেক ভয় লাগছে, অ্যাপ দিয়ে শুনছেন তিনি। শাহাবুল ইসলাম আছেন, আই লাভ ভূত এফএম, এবং বাংলাদেশ ক্রিকেট টিমকে এবং ভূত এফএমকে তিনি অনেক পছন্দ করেন সেটা জানিয়েছেন। এমডি হাবিবুল্লাহ রহমান রাহি আমাদের সঙ্গে আছেন, এবং তার ফ্রেন্ড নাইম তারা শুনছেন। এমডি মাহফুজ রহমান, সেকেন্ড স্ট্রোইট অনেক ভয়ঙ্কর ছিল, অর্থাৎ আলিফের ঘটনাটি বলছেন। ইশরাক নাফি আমার সঙ্গে আছেন, লাইট অফ করে তিনি শুনছেন। এমডি আরিয়ান সোহান আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এমডি আব্দুল আলিম, শামীম এনামুল আছেন, এস কে সাইম আছেন। এমডি আবির মাহমুদ চিটাগং থেকে শুনছেন, আমার সঙ্গে আছেন রনি হুসাইন। এছাড়াও আছেন যে আমার সঙ্গে এমডি
না না, আমার সঙ্গে আছেন ইশতিয়াক আহমেদ ইমন, এছাড়াও রিজু আহমেদ কাতার থেকে শুনছেন এবং ব্যস্ত হয়ে লাইভ শুনতে পারেন না তিনি সবসময়, সেটা তিনি জানিয়েছেন। জোবায়ের আহমেদ আমার সঙ্গে আছেন সুব্রত শীল, ঘর অন্ধকার করে শুনছেন। আরমান আমাদের সঙ্গে আছেন, ময়মনসিংহ থেকে তিনি শুনছেন। আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সজীব, আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহরিয়া, আজাদ, সাব্বির। অনেকে দেশের বাইরে থেকে শুনছেন। আপনারা যারা দেশের বাইরে থেকে শুনছেন এবং আউটডোরে শুনছেন বা ভূত এফএম অ্যাপ দিয়ে শুনছেন, কিছু ছবি আপলোড করেন না, আমরা দেখি এবং আমাদের দেখলে এগুলো আমাদের খুব মানে একটা বিরাট ইন্সপিরেশন এবং অনেক বেশি ভালো লাগে। সো আশা করব যে আপনারা যারা দেশের বাইরে থেকে শুনছেন তারা ছবি আপলোড করবেন আপনাদের, এবং আশা করছি যে এখন একটা ব্রেকে যাব আমরা এবং সেই ব্রেকের পরে আবারও ফিরে আসবো চমৎকার সব ঘটনা নিয়ে। এবং ডক্টর আলিফের একটা ঘটনা আছে যেটা আমরা ব্রেক থেকে এসেই সঙ্গে সঙ্গে শুনে ফেলবো। Stay tuned for your food theory FM and your food theory. Bhoot FM. Tonight comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone শুনছেন সবসময় রেডিও ফুড থিওরি এফএম। আমি রাস্তার সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আর এই মুহূর্তে আছেন ডক্টর আলিফ, তার সেকেন্ড ঘটনাটা আমরা ঝটপট শুনে ফেলবো। এবং তার আগে জানাই, যদি আমাদেরকে ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio50.fm, which is bhootfm@radiofoij.fm। ডক্টর আলিফের মতো কে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তারা আমাদেরকে ইমেল পাঠান, যারা অডিও ক্লিপ পাঠান, এবং যারা চান যে আপনার স্টোরি পড়ে শোনাই তারাও পাঠান। এবং একই সাথে আমাদের ফেসবুক পেজ www.facebook.com/readfoodtheory and www.facebook.com/bhootfm.russell, এই দুটো পেজ ভিজিট করতে ভুলবেন না, আমাদের পোস্টে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না, এবং কমেন্ট করলে তো আলহামদুলিল্লাহ। তো আমরা চলে যাই সরাসরি ডক্টর আলিফের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। আসলে সেকেন্ড ঘটনাটা বলবো, এর আগে বলি আমি যার কাছ থেকে ঘটনাটা পেয়েছি তিনি হচ্ছেন রাসেল ভাই। আপনি তো শোনেন নাই ঘটনাটা, আপনি মনোযোগ দিয়ে শুনবেন একদম। তো আমায় যে আঙ্কেল দিয়েছেন, তিনি আমার মানে সম্পর্কে আঙ্কেল হন আর কি, ওনার আহমেদ শরীফ। তো তিনি ঢাকাতে পড়াশোনা করতেন একটা ইউনিভার্সিটিতে। তো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর সে আসলে পিছনের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা না বললেই না, তা 1972 সালে তার বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে চিটাগং থেকে ঢাকায় আসার পথে মারা যান। সেই বাসের মধ্যে তিনি ছিলেন। আচ্ছা, খুব শর্ট স্টোরি। ওই বাসের মধ্যে প্রায় 25 জন যাত্রী মারা যায়। তিনি বাঁচার লিস্টের মধ্যে একজন। আচ্ছা, তার বয়স ছিল মাত্র, তখন তার বয়স ছিল 12-14 বছর। তো আমি যে ঘটনাটা শেয়ার করব, তখন কিন্তু রাসেল ভাই তার বাবা মাকে কবরস্থ করা হয় ঢাকা আজিমপুর কবরস্থানে। তাদের বাসা হচ্ছে আপনার লালবাগে। তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়, ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট। তো চান্স হওয়ার পরে 1979 সালের দিকের ঘটনা আর কি। তো বাবা মা মারা যাওয়ার পর থেকে ফুপির বাসায় সে বড় হতে থাকে। তো ফুপির আবার কোনো সন্তান ছিল না। তো ওই ফুপির লালবাগের বাসাটা সে নিজে দেখাশোনা করত, নিচ থেকে উপর পর্যন্ত ভাড়াটিয়াদের সবারই ফেস থাকছে না। এবং ভাড়াটিয়া আজকের ঘটনা আসলে কত আগের ঘটনা, সেটাই অনেক আগে, অনেক আগের ঘটনা। এত মানুষজন ঢাকা শহরে ছিল না, মোবাইল ফোন তো অনেক দূরের কথা। মানে এই সভ্যতার ছোঁয়াটা তখন ছিল না। তো ইউনিভার্সিটিতে যাওয়া আসা করতো পায়ে হেঁটে, বাসা থেকে ইউনিভার্সিটি পায়ে হেঁটে যাওয়া আসা করতো। তো ইউনিভার্সিটি থেকে বাসা থেকে ইউনিভার্সিটি পায়ে হেঁটে। তো তার বাবা মা মারা গেছে যে আজিমপুরি গোরস্থান। তো প্রতি শুক্রবার জুম্মার পরে তার একটা অভ্যাস ছিল যে বাবা মার কবর জিয়ারত করার, প্রতি শুক্রবার। এইটা এমন দিন না, মিস হবেই না, আর যাই হোক মিস হোক, জিয়ারতটা মিস হবে না। আচ্ছা, তো জিয়ারতের কেসটা আমি পরেই বলছি। সেদিন মানে বিকালবেলা প্রায় সময় বিকালে ছাদে ওঠা হয়, আর সে থাকতো হচ্ছে বাসাটা পুরাটা তিনতলায় অর্ধেক ছাদ অর্ধেক বাসা, সে ওই অর্ধেক বাসার মধ্যে থাকতো। আচ্ছা, আর তার ফুপি থাকতো 14 তলায় তার ফুপার সাথে, আর বাকি 3টা ফ্ল্যাট ভাড়া দেওয়া ছিল, মানে 2.5 তলা বিল্ডিং আর কি। বুঝতে পেরেছি। তো তার দরজা খুলে সে একটু বাতাস বইছে, বলে যে বাতাসটা এত সুন্দর, আশেপাশে খোলামেলা, তো আমি একটু ছাদে হাঁটতে বেরোই। তো তার একটা ভালো দিক না খারাপ দিক এটা সে আমাকে ক্লিয়ারলি বলে নাই,
সে বলেছে যে আমি খুব অ্যাবনর্মাল জিনিস দেখতে পাই। ফর এক্সাম্পল, আমাদের বাসায় রাত্রে 8-9টার দিকে আমি যদি দোকান থেকে কিছু নিয়ে আসি বা বাজার করে আসি, হুম, ফুপির বাজার মোস্টলি সেই করত, আমি এমন সব অচেনা মানুষকে সিঁড়ি দিয়ে উঠানামা করতে দেখতাম যাদেরকে আমি আগে কখনো দেখি নাই। আচ্ছা, এমন সব মানুষরা ওঠানামা করত যে আমি একজনকে দেখেছি, পরবর্তীতে তাকে আর দেখি না, কিন্তু যখন আরেকজনকে দেখছি তাকেও আমি আগে কখনো দেখিনি। তো তার কাছে জিনিসটা অবাকও লাগতে থাকে, আবার মাঝে মধ্যে মনে হয় যে হয়তো কোনো দরকারই এসেছে। হুম, তাদের দোতলা একটা বাসা ভাড়া, মানে তাদের ফুপির পাশের ফ্ল্যাটে একটা ফ্যামিলি থাকতো, সেই ফ্যামিলিতে 2টা বোন আর একটা ভাই সহ বাবা মা সহ একটা 5 জনের ফ্যামিলি মেম্বার থাকতো। তো একটা মেয়ে প্রায় সময় ছাদে উঠতো তার ছোট ভাইকে নিয়ে। তো সেদিন বাতাস বইছিল, সেই ছোট ভাইটা ছাদের উপরে খেলছে। ছেলেটার বয়স অ্যারাউন্ড 12 থেকে 13, আচ্ছা, মানে হাঁটা চলাফেরা, ওই বল হাতে ধরে বাড়ি দিচ্ছে হুম, এরকম। হঠাৎ করে তিনি দেখলেন যে ওই ছেলেটা একটা লোকের সাথে কথা বলছে। হুম, একটা লোকের সাথে কথা বলতে বলতেই বিষাদ বিকট আকার একটা শব্দ, আ, আচ্ছা, ছেলেটা নিচে পড়ে গেছে। দৌড়ে গিয়ে ছেলেটাকে উঠালো, হসপিটালে নেওয়া হলো, ছেলেটা মারা যায়। আচ্ছা, তো বাবা মা বলে যে আমার এই ছেলের কোনো বন্ধু বান্ধব নাই, কিন্তু ওই মুহূর্তে যে ছেলেটা সে যে দূর থেকে দেখলো যে ছেলেটা যার সাথে কথা বলছে সেই লোকটাকে সে বেরোতেও দেখেনি। হুম, সে দেখেছে ছেলেটা তার সাথে ঝাঁপ দেয় একসাথে আচ্ছা, তার চোখের সামনে। সে দৌড়ে যায়, বলে এই কি করছে। দৌড়ে যায়, যে দেখে নিচে যেই লোকটা তাকে নিয়ে ঝাঁপ দেয় সে ছিল না, কিন্তু ছেলেটা ছিল। আচ্ছা, সে তখন থেকে মনে করতে থাকে, তাহলে আমি কি কিছু দেখতে পাই, হুম, আমার কি কিছু দেখার ক্ষমতা আছে। সে তার ফুপিকে ব্যাপারটা জানাবে বলে চিন্তা করে, কিন্তু ওই মুহূর্তে এই ইনসিডেন্টটা ঘটে। তখন এই ছেলেটার লাশের পেছনে ঘোরাঘুরি করা হয় এবং ছেলেটার কবরস্থ করা হয় আজিমপুর কবরস্থানে। আচ্ছা, এই ছেলেটা মারা যাওয়ার পর থেকে আসলে ভাই ওনার তেমন ঘুম হতো না রাত্রেবেলা বাসায়। বারবার মনে হতো যে আমি আজিমপুরে যাই, আমি একটু কবরস্থান জিয়ারত করে আসি, আব্বা আমার কবরটাও জিয়ারত করে আসি, ছেলেটার কবরটাও জিয়ারত করে আসি। সে বারবার চিন্তা করতে থাকে আমার এরকম ফিলিংস কেন আসছে, হুম, বারবার আমি কবরস্থানে কেন যেতে চাচ্ছি, এরকম ফিলিংসটা কেন আসতেছে। প্রতি শুক্রবার জুম্মার নামাজের পরে তার ফ্রেন্ডের সাথে সে কবরস্থানে যাইতই প্রায় সময়। ফ্রেন্ডরা যেত কখনো, সে নিজে একা যেত কখনো। এবার আসল ঘটনা আসে আসলে। হুম, হুম, এইটা তো আনুষঙ্গিক ঘটনাগুলো বললাম। এবার যখন সে ফিল করলো যে না, সে আসলেই অনেক কিছু দেখতে পারেন, তখন ছিল শীতকাল। আচ্ছা, তো শীতকাল শুরু হচ্ছে অক্টোবরের সময়, শীতকাল শুরু হচ্ছে 1981 সালের ঘটনা। উনি আমাকে বললেন যে অক্টোবরের দিকে 1981 সালের ঘটনা। সেদিন শুক্রবার ছিল, কিন্তু সামহাও তার জিয়ারত করাটা মিস হয়ে যায়। আচ্ছা, শুক্রবার দিন ছিল, জিয়ারত করা মিস হয়ে যায়, এবং জিয়ারত করা মিসের কারণটা হচ্ছে তার এক ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে ছিল। ওইটা পুরান ঢাকাতেই আচ্ছা, অনুষ্ঠান। সেখানে অনুষ্ঠানে মজা করতে করতে কখন সন্ধ্যা গড়িয়ে রাত 8টা বেজে যায় সেটা সে খেয়ালই করে না। হুম, হুম, সে বলে যে এত দূর রাস্তা আবার হেঁটে যেতে হবে আজিমপুরে, আজ তো কবরটা জিয়ারত হলো না। আমি আগেই বলেছি রাসেল ভাই যে কবর জিয়ারত ছাড়া তার শুক্রবার দিনটা কাটতো না কখনো। তো একটা বিশ্বাস ছিল মনে যে আমি বাবা মার কবরের পাশে যে একটু জিয়ারত করে আসবো, এটা তার একটা বিশ্বাস ছিল। হুম, হুম, পরবর্তীতে সে তার কয়েকজন ফ্রেন্ডকে জিজ্ঞেস করে যে তোরা কি আমার সাথে যাবি কিনা, কিন্তু কোনো না কোনো কারণে মানে ফ্রেন্ড গুলা ব্যস্ত হয়ে যায়, তার সাথে যেতে রাজি হয় না কেউ। একটা ফ্রেন্ড তার সাথে যেতে রাজি হয়, বলে যে আমি আজিমপুরের দিকেই যাব। আর রাসেল ভাই তখন এত রিক্সা ছিল না ঢাকা শহরে, আর আপনি যে রাস্তাগুলো এখন এত প্রশস্ত রাস্তা দেখছেন তখন এত প্রশস্ত রাস্তা ছিল না। তো পুরান ঢাকায় মেইন ছিল, ওখানে সবাই ম্যাক্সিমাম টাইম ওই জায়গায় সব বাজার সদাই সবাই পুরান ঢাকা হতেই করতো 1981 সাল। আচ্ছা, তো এক ফ্রেন্ড বললো যে আমি আজিমপুরের দিকে যাব, তুই চাইলে আমার সাথে যাইতে পারো, একসাথে হেঁটে হেঁটে কথা বলতে বলতে চলে যাই। হুম, সে হাঁটতে হাঁটতে, এখন আজিমপুর গোরস্থান যেরকমটা দেখেন সবাই, যে তখন এরকম দেওয়াল দেয়াল নিশ্চয়ই, ছিল, এরকম হ্যাঁ, ছিল না। এখন কত বড় সাইজ, তখন হুম, এত বড় সাইজও ছিল না, আর একটু ছোট ছিল। এখন যেরকম ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছেন, কোনায় কোনায় ল্যাম্প পোস্ট, তখন এত ল্যাম্প পোস্টও ছিল না। কিন্তু গভর্নমেন্টের সিটি কর্পোরেশনের আন্ডারে ছিল গোরস্থান, এবং ঢাকা শহরের সবচেয়ে বড় গোরস্থান এই আজিমপুরে, যে সে ফ্রেন্ডের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে, কথা বলতে বলতে গোরস্থানে পৌঁছে যায় রাত্রে 10:45। 10:45 নাগাদ পৌঁছে যায়, এবং ফ্রেন্ডটা তাকে বলে তুই তলে কবরস্থানে যা,
আমি যদি আমার কাজ শেষ করে যাওয়ার পথ যাইতে পারি তাহলে একসাথে চলে যাবো। তাহলে একসাথে যাব। সে ঢুকে যায় কবরস্থানে ওকে। এবং সে দেখে একটা লোক পাঞ্জাবি পরা, একটা টুপি পরা লোক কবরস্থান থেকে বেরোচ্ছে। সে তখন মনে করে না, সমস্যা নেই, রাত 10টায় তো কোনো সমস্যা হবে না, খুব আহামরি রাতও তো না। তো তার বাবার কবরটা ছিল উত্তর দিকে, উত্তর দিকে আপনার আরো একটু সামনে, মাঝখান বরাবর। এখন তো দক্ষিণ দিকের গেটটা আপনারা সবাই চেনেন। এই পাশে যেমন দক্ষিণ দিকের গেটটা, যে মেইন এন্ট্রান্সটা, তার বাবার ছিল একদম লাস্টের দিকের কবরটা। তো সে যায় কবরস্থানে, কবর জিয়ারত করতে যায় এবং কবর জিয়ারত করে। এমন সময় একটা লোক তার পাশে এসে দাঁড়ায়, এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার, বাবা মার কবর তাই না? সে তেমন পাত্তা দেয় না, কারণ কবরস্থানে অনেক মানুষজনই চলাফেরা করে। তো সে বলে যে সে চুপচাপ কবর মুনাজাত করে দোয়া করছে। ওই মুনাজাত করা অবস্থায় মানে আপনি একটা মানুষ মুনাজাত করলে কথা বলবেন না, তাকে জিজ্ঞেসও করবেন না কোনো কোয়েশ্চেন, কিন্তু ওই লোকটা জিজ্ঞেস করছে অ্যাক্সিডেন্টে মারা গেছে তাই না? তো তিনি তখন উত্তর দেয় যে, মানে উত্তর না দেওয়ার ভান করে সে মুনাজাতটা খুব দ্রুত কমপ্লিট করে রাস্তার দিকে যাওয়া স্টার্ট করে। সে বলতে থাকে, আমি যতই আগে আমি ততই পিছিয়ে, আমি যতই আগে আমি ততই পিছিয়ে। তখন ওই লোকটা তার সামনে আবারও আসে, বলে যে তুমি যে ভাগতে চেষ্টা করছো, আমি তো তোমার কোনো ক্ষতি করবো না, তুমি ভাগতে চেষ্টা করছো কেন? এটা বলতেই সে দেখলো একটা ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে তার সামনে দিয়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই কবরস্থানে কখনো বাচ্চা ছেড়ে দিবেন না, রাইট? এটা দেখার পর তার বুক কেঁপে উঠলো যে আমি কি দেখছি। সে দেখলো ওই বাচ্চাটা হামাগুড়ি দিতে দিতে কবরে ঢুকে গেল। বলে যে এই দৃশ্য আমি আগেই কখনো দেখি নাই, এতদিন কবরস্থানে আসছি, হ্যাঁ এটাই আমার প্রথম রাতের সফর, আমি রাতে এই প্রথম কবরস্থানে ঢুকলাম, কিন্তু এরকম দেখবো কিনা দেখবো আমি কখনো কল্পনা করি নাই। ওকে। সে তখন বলল যে, ওই লোকটা তখন বলল যে তোমার বাবা মা ওই কর্নারে আছে, তুমি চাইলে দেখা করে আসতে পারো, কিন্তু তাদের কোনো কোশ্চেন জিজ্ঞেস করবো না। ওই কবরস্থানে আছে। ওকে। এবং তখন ওই মুহূর্তে সে বলে যে আমার বাবা মা কবরস্থানে আছে, এটা আমি অন্যজনের কাছ থেকে শুনছি। সে হাঁটা দেয়। ওই যে বলছিলাম, সে যতই সামনের দিকে এগোচ্ছে ততই সে পিছের দিকে চলে যাচ্ছে, যতই সামনে, যত জোরে দৌড়াচ্ছে ততই সে পিছনে চলে আসছে। একটা সময় টায়ার্ড হয়ে যায়। ওই ঘন্টা খানেক হয়ে গেল, আমি চেষ্টা করছি যেতে, কিন্তু ওই লোকটা ওই চারিপাশেই হাঁটছে, আমার চারিপাশে। সে তখন আমাকে বলল, তুমি তোমার বাবার সাথে চাইলে দেখা করতে পারো, তোমার বাবা মার সাথে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না। আবারও বলছি, তারা ওই কর্নারেই আছে। হঠাৎ করে একদল লোক লাশ নিয়ে কবরস্থানে ঢুকছে। এটা দেখার পরে রাসেল ভাই ওনার স্পিডটা খুব নর্মাল হয়ে গেল। সে যেভাবে দৌড়াচ্ছিল সেভাবেই দৌড়াতে পারছে, এখন আর পেছাচ্ছে না। আচ্ছা। ওই কবরস্থানের মানুষগুলার দলটা এত বেশি ছিল, হয়তো কোনো পরিচিত রিনাউন লোক মারা গেছে সেখানে, প্রচুর মানুষ। তখন ওই মানুষজনের সাথে জানাজা হচ্ছে। তো সে বলল যে জানাজার নামাজটা আমি পড়ে যাই। জানাজার নামাজটা সে শেষ করে ওই মুহূর্তে ওই জায়গা থেকে চলে যাচ্ছে। এমন সময় একজন লোক তার সামনাসামনি পড়ে, বললে যে তুমি এখানে কি করতে এসছো? বলে যে আমি তো আপনাকে চিনি না। বলে যে আমাকে তোমার চিন্তা হবে না, তুমি এখানে কি করতে এসছো? এখানে বহুরূপী মানুষজন থাকে, এই সময় এখানে এসো না, চলে যাও, এই সময় এখানে এসো না, এখান থেকে বাসায় চলে যাও। তো সে বাসায় চলে আসে রাসেল ভাই, এবং কিছু জিনিস কানেক্ট করার চেষ্টা করে, যে সে অনেক কিছু আলাদা করে দেখতে পায়, এখনো পর্যন্ত দেখতে পায় রাসেল ভাই। আমি খুব শীঘ্রই তাকে স্টুডিওতে নিয়ে আসবো ইনশাআল্লাহ, এবং সে আসার কথা নিজের চোখেই দেখে, নিজের চোখে দেখেন। বলে যে আমি এমন সব জিনিস, এমন সব লোকজনদের দেখি, তার ফুপাফুপি নাই, ওই বিল্ডিংটা সে এখন পর্যন্ত মেনটেন করেন। আমি বলবো না কোথায় বাসাটা, কোথায়, সব বলা হয়ে যায় না, একদমই দরকার নেই। আমি কিছু কথা গোপন রাখতে চাই। তাকে নিয়ে আসবো, আমি বুঝে ফেলে সে আসার কথা বলেছেন, এবং সে যে প্রতিদিন দেখতে পান রাসেল ভাই এমনও না, কিন্তু সে দেখতে পান। বলে যে আমাকে সবাই খুঁজে পায় না, আমি সবার সামনে ধরা দিতেও চাই না, এবং আমি যে দেখি আমি কাউকে বলতেও চাই না। ওকে।
সো থ্যাংক ইউ সো মাচ আলিফ, অ্যান্ড আপনি কষ্ট করে এসেছেন এবং আজকে আমাদের সাথে ঘটনা শেয়ার করলেন। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আমার মনে হয় সি ইউ সুন, ইনশাআল্লাহ। অ্যান্ড সুন সি ইউ অ্যাগেন, অ্যান্ড আশা করছি যে সেটা খুব তাড়াতাড়ি হবে, রাইট? ইনশাআল্লাহ। তো অন দ্যাট নোট আমরা চলে যেতে চাই একটা ব্রেকে, না আমরা চলে যেতে চাই একটা অডিও ক্লিপে, এবং তার আগে জানাই যে আমাদের যদি আপনারা ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমার কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে আপনি চাইলে আমাদেরকে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, এবং এখানে যে পোস্টগুলো আছে সেই পোস্টের নিচে কমেন্ট করতে পারেন, যেটা ইচ্ছা আপনার। আজকে যেটা করব এখন সরাসরি একটা অডিও ক্লিপে চলে যাচ্ছে এবং তারপরে আবারও ফিরে আসছে। সেই পর্যন্ত আশা করব আমার সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও 40 80 FM and আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি হচ্ছে নয়ন হোসেন হাবিব, বলছি সৌদি আরবিয়া থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমার সাথে শেয়ার করবো সেটা আমার সাথে ঘটানো। ঘটনাটা ঘটেছে হচ্ছে আমার একজন কলিগের পরিচিত একজন ব্যক্তির সাথে। তো আমার কলিগ, যিনি, ওর ভাষা আসলে বাংলাদেশ না, ও ভিন্ন দেশের একজন মানুষ, বাট ওর নিষেধাজ্ঞা থাকার কারণে আমি দেশটার নাম উল্লেখ করছি না। তার আগে বলে রাখি যে আমি কিছু মাস আগে লাইভ পারফরমেন্স করেছিলাম, এখন আমি সৌদি আরবে অবস্থান করতেছি। তো যাই হোক, আমি ঘটনাটা বলি। আমার কলিগ আমাকে যেভাবে বলছে, একটা ওকেশনে সে তার দেশে যায় আসলে। তো দেশে যাওয়ার পর তিনি যেটা করতেন, প্রায় প্রতি সকালেই ফজরের নামাজ শেষ করে তিনি তাদের এলাকায় যে গোরস্থান আছে সেখানে যেতেন। তো তার এটা অভ্যাস ছিল। তো সেদিনকার প্রতিদিনের মতো সেদিনও তিনি তার গোরস্থানের ওখানে যান। তো তিনি যেতে দেখতে পান যে তাদের ওই গোরস্থানটা বেশ বড় একটা গোরস্থান ছিল, এবং তার পাশে জানাজা নামাজ পড়ার জন্য কিছু জায়গা ছিল। হ্যাঁ, তো ওখানে জানাজা নামাজ যেখানে মানুষ পড়তো, ওটা একটা ফ্লোর করা ছিল। তো ওখানে তিনি যেটা দেখতে পান যে একজন মানুষ সেন্সলেস অবস্থায় শুয়ে আছে, এবং তার পাশ ঘিরে প্রায় বেশ কিছু মানুষ তাকে দেখতেছে। এবং ওই মানুষটার চেহারার দিকে তাকালে বোঝা যাচ্ছিল যে সে কিছু একটা দেখে হয়তোবা তীব্র ভয় পেয়েছে, এরকম কিছু একটা হয়তোবা তার সাথে হয়েছে, সেজন্যই হয়তোবা তিনি এখানে শুয়ে আছেন। তো যাই হোক, তিনি খুব কিউরিসিটি নিয়ে তাকে ডাকতে থাকেন, বাট ভদ্রলোক উঠেন না, একেবারে সেন্সলেস। তো সবাই দৌড়াদৌড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর প্রায় সেখান থেকে তিনি ঠিক হন, এবং ঠিক হওয়ার পর 3-4 দিন পর আমার যিনি কলিগ, তার সাথে তার দেখা হয়। তো দেখা হওয়ার পর আমার কলিগ তাকে প্রশ্ন করে যে আপনার সাথে কি ঘটেছিল সেদিন। তার আগে একটু বলে রাখি যে ওই গোরস্থানটার পাশে একটা পুকুর ছিল, আর ওই পুকুরে একটা লাশ ভেসেছিল। লাশটার অবস্থাটা এরকম ছিল রাসেল ভাই, মানে খুব ভয়ানক ছিল, ভয়ানক অবস্থায় হয়েছিল। মানে তার ফেসের, তার জিহ্বাটা বের হয়েছিল, এবং চোখ ছিল না, তার ভিতরে চোখ ছিল না। তো ওটা একটা লাশের অবস্থাটা এরকম ছিল আর কি, সেটা পুকুরের মধ্যে পড়া ছিল। যাই হোক, 3-4 দিন পর যখন দেখা হয় আমার কলিগের সাথে তার, তখন আমার কলিগ তাকে প্রশ্ন করে যে সেদিন রাত্রে আপনার সাথে কি হয়েছিল, আপনি কেন সেখানে এইভাবে, কেন সেন্সলেস অবস্থায় শুয়েছিলেন? প্রথম ওই লোক আসলে কিছু বলতে চায় না ওকে, অনেক জড়াজড়ি করার পর তারপর তিনি সবকিছু অকপটে স্বীকার করেন। তিনি বলতে থাকেন যে আমি এবং আমার আরেকটা ফ্রেন্ড দুজনে মিলে কাফনের কাপড় চুরি করতাম। তা আমাদের পেশা ছিল এটাই, আমরা কাফনের কাপড়ে বিশেষ করে চুরি করতাম। নতুন কোনো কবর আসলে আমরা সবসময় চেষ্টা করতাম নতুন কবর ধরে তার কাফনের কাপড়টা নিয়ে যেয়ে আবার কবরটা লাগিয়ে দেওয়ার জন্য। তো বেশ কিছুদিন ধরেই আসলে এলাকাতে নতুন কোনো কবর আসতেছিল না কবরস্থানে। তো আমরা প্রায় প্রতিদিনই দেখতাম যে আসলে কবর আসতো না। তো একদিন আমার ফ্রেন্ড আমাকে বলে যে আজকে নতুন একটা কবর আসছে, তো তুমি এক কাজ করবা, রাত্রে তুমি তৈরি থেকো, আমি তোমাকে মধ্যরাতে ডাক দিব, পরে দুজনে মিলে যে খবর করে কাফনের কাপড়টা নিয়ে আসবো। তো রাসেল ভাই, যেই কথা সেই কাজ। ওই তার ফ্রেন্ড আসলে আসে রাত্রে, মধ্যরাত্রে আসে এবং তাকে ডাকে, তখন তিনি তার সাথে বের হয়ে যান। তো যিনি ঘটনাটা বলতেছিলেন আমার কলিগকে, তিনি প্রায় বলতেছিলেন যে আমি আমার ফ্রেন্ডকে বেশ কয়েকবার বলছি, দেখ আজকে আমার ভালো লাগতেছে না, কেন জানি একটু খারাপ লাগতেছে, সো না গেলে কি হয় না, হলে যে এতদিন পর এটা খবর আসছে, না গেলে কিভাবে হয়। তো সেদিন তারা বের হয়ে দেখলো যে আকাশের অবস্থা ছিল পূর্ণিমা পূর্ণিমা ছিল, এই জন্য তাদের কোনো লাইট কিংবা কোনো আগুনের কোনো প্রয়োজন পড়ে নাই তাদের সাথে। তো তারা বললো হয়তো পূর্ণিমায় রয়েছে, তো কোনো লাইট নেওয়ার দরকার নাই, আমরা চুপি চুপি গিয়ে কাজটা শেষ করে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তো সেই জন্য তারা মাটি খনন করার জন্য
এর সাথে একটা কোদাল রাখে, এটা নিয়ে তারা যায়, দুজন মিলে যায় কবরস্থানে। তো যিনি ঘটনাটা বলতেছিলেন তিনি বললেন যে আসলে সেদিন কবরস্থানের গেটের ভিতরে ঢোকার পরই আমার খারাপ লাগতেছিল। আমরা এই পেশা অনেক দিন ধরে জড়িত ছিলাম, আমাদের সচরাচর এরকম লাগে না, কারণ আমাদের অভ্যস্ত এই পেশাটার উপরে কাফনের কাপড় চুরি করা। তো তারা কবরস্থানের গেট দিয়ে ভিতরে ঢুকে, অজস্র কবর সেখানে, ওই এলাকা ভিত্তিক কবর তো, অজস্র কবর। তো সেই কবরে রাখা বাঁকা পথ দিয়ে তারা ওই যে আজকে বিকেলে যে কবরটা হয়েছে এখানে, ওই কবরটার ওখানে যায় খনন করার জন্য। তো যখন ওই কবরটার ওখানে যায় এবং তারা মার্ক করে যে এটাই সেই কবর, আজকে বিকেলে এখানে কবর হয়েছে, এমনি তো নতুন কবর দেখলে বোঝা যায় যে এটা নতুন কবর। তো তারা প্রথমে কবরের চারপাশে যে বেড়া দেওয়া ছিল সেটা তুলে ফেলে, সেটা তুলে তার ওই ফ্রেন্ডটাই কোদাল নিয়ে কবরের মাটিগুলো উঠাতে থাকে। তো কবরের মাটি উঠানোর পর, মানে নর্মালি আমরা জানি কবরের নিচে যে বাঁশগুলা দেওয়া হয় সেটা তেমন একটা, মানে মাটি খনন করার প্রয়োজন পড়ে না, অল্প একটু মাটি খনন করলে বাঁশগুলা পাওয়া যায়। কিন্তু সেদিন তারা কবর খুঁড়তেছিলেন, বাট বাঁশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো তিনি তার বন্ধুকে বলেন, বন্ধু হয়তো এখানে কোনো প্রবলেম আছে, চলো আমরা চলে যাই। বলে না, হয়তো বা দেখা যায় একটু গভীর করে কবর দিচ্ছে তাকে, সেই জন্য হয়তো আমরা বাঁশগুলো পাচ্ছি না, তো আরেকটু দেখি। তো খনন করতেছে, তো একটা সময় প্রায় বেশ সময় হয়ে যাওয়ার পর, বেশ খানিক খনন করার পর তিনি বুঝতে পারেন যে বাঁশগুলা তার ওই কোদালের মধ্যে লাগতেছে। তখন বলে যে দেখো বাঁশগুলো এখানে দেখা যাচ্ছে। তো একটা পর্যায়ে তারা বাঁশগুলা উপরে উঠাই ফেলেন এবং বাঁশগুলো উপরে উঠাই ফেলার পর ওখানেও আমাদের দেশের মতোই নর্মাল একটা শীতল পাটি দিয়ে, মানে রাস্তার উপরে দিয়ে রাখে। তো ওটাও উঠাই ফেলে। তো এখন কিছু দূর দেখা যাচ্ছে সাদা কাপড়। সাদা কাপড়টা যখন দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে সাদা কাপড় খুব ঝকঝক করতেছে, এরকম একটা সাদা কাপড়, সেটা মানে কোনো মাটি লাগানো নেই। মানে তার কাছে যেটা লাগছিল আর কি, তিনি সেটাই ভাবে বলতেছিলেন যে সাদা কাপড় দেখা যাচ্ছে। তো তিনি খনন করতে থাকেন, খনন করতে করতে একটা সময় অনেক বড় খনন করে ফেলেন যাতে করে দুজন মানুষ ওখানে ঢুকতে পারে। যখন পুরোটা খনন করে ফেলেন তখন তিনি দেখতে পান যে, আমরা জানি নর্মালি কবরে যখন লাশ রাখা হয় তখন কবরের মাথায় এবং পায়ের মধ্যে যেই কাফন কাপড়ে কিন্তু একটা রশি দিয়ে গিঁট দেওয়া থাকে। তো তিনি দেখেন যে ওখানে কোনো গিঁট দেওয়া থাকে, কিন্তু কবরে যখন নামানো হয় তখন কিন্তু ওই গিঁটটা খুলে ফেলা হয়। বাট ওই লাশটার গিঁটটা খোলা ছিল না, ওভাবে লাগানো ছিল। তো সেই জন্য তার ফ্রেন্ড তাকে বলে যে তুমি একটু নিচে আসো, এসে আমাকে একটু হেল্প করো, তো ওই রশিটা খুলে দাও। তো তিনি তখন নিচে যায়। তারা দুজন বন্ধু, একজন মাথার দিকে একজন পায়ের দিকে, ওই কাফনের কাপড়ের রশিটা খুলতে যাবে। ঠিক সেই মুহূর্তে যখন তারা কাফনের কাপড়ের ওই রশির মধ্যে হাত দিয়েছে তখনই তারা যেটা দেখতে পায় সেটা হচ্ছে, আমি আগেই বলেছি কবরটা একটু গভীর, তারা দেখতে পায় যে কবরের উপরে, মানে কবরের পাড়ে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু দুজন মানুষই হুবাহু দেখতে তাদেরই মতো, তাদের ফেস যেমন ওই মানুষ দুজনের ফেস তেমন। তো এটা দেখে যিনি ঘটনা বলতেছিলেন তিনি বললেন যে আসলে তখন কি করবো কিছু বুঝতেছিলাম না। আরেকটা ব্যাপার লক্ষ্য করতেছিলাম, সেটা হচ্ছে তাদের যে চোখ ছিল, চোখটা কোনো নর্মাল কোনো চোখ ছিল না, একদম মানে আগুন যেরকম উজ্জ্বল, মানে আগুনের থেকে যেরকম একটা ঝালসা আসে, তাদের চোখের ভিতর থেকে এরকম একটা ভাব আসতেছিল এবং চেহারাটা একটু হাসি রঙিত ছিল। তো এটা যখন আমি দেখতে পেলাম, দেখার সাথে সাথে আমি কিভাবে কবরের উপরে উঠছি আমি সেটা জানি না, আমি খুব তাড়াহুড়ো করে উঠছি এবং উঠে আমি ওখান থেকে দৌড়াতেছি। কবর এখানে তো কবরের রাস্তাটা যে ছিল আমি সেই রাস্তাটা মার্ক করতে পারতেছিলাম, আমি কবরের উপর দিয়ে দৌড়াচ্ছিলাম এবং আমার যেটা মনে হচ্ছিল যে আমার পেছন থেকে অনেক মানুষ আমাকে, মানে আমি দৌড়াচ্ছি তারাও আমার সাথে দৌড়াচ্ছে এবং বিকট কিছু ছাড়ানো হচ্ছে পিছন থেকে। আমি একটা সময় আমি দেখলাম যে আমি এখানকার যেখানে জানাজা পড়াই সেই ফ্লোরের উপরে আমি চলে আসছি অনেকটা কবরের দেওয়ালের দিকে। কিন্তু যখন আমি এখানে যে আবিষ্কার করলাম যে আমি এখানে আছি, তখন আমি যেটা দেখতে পেলাম যে কবরস্থানের যে গেট আছে ওই গেট দিয়ে অজস্র মানুষ কবরস্থানে প্রবেশ করতেছে এবং তারা প্রত্যেকে দেখতে আমারই মতো, আমার থেকে একটু হাইট বেশি, বা দেখছে আমারই মতো। তো প্রত্যেকের চোখের মধ্যে আগুনের ঝলসি বের হচ্ছে। তো এটা দেখার পর আমি যখন দেখলাম যে এখানে অজস্র মানুষ আমার দিকে মানে আসতেছে, তখন আমি দেখে আসলে এত বেশি পরিমাণে ভয় পাই, আমি বুঝতেছিলাম না যে আমার সাথে কি হচ্ছে। একটা পর্যায়ে আমার মনে হলো যে বেশ কিছু মানুষের আমাকে আঘাত করতেছে। তো তারপর আমার আর কিছু মনে নাই, সকালবেলা তো আপনারা আমাকে হসপিটালে নিয়ে আসছে। তো রাসেল ভাই তার সাথে এটাই হয়েছিল। আর তখন আমার কলিগ তাকে প্রশ্ন করে, তোমার সাথে যে আরেকটা ফ্রেন্ড ছিল সে কোথায়, তখন সে লোক তাকে কনফার্ম করে যে পুকুর পাড়ে যে লাশটা ভেসে উঠছিল ওই লাশটা আর কারোই না, সেটা আমার ফ্রেন্ডের লাশ। তো বলে যে তোমরা তাহলে কোন কবরটা খনন করছিল, ওখানে তো আমরা কোনো এরকম কিছু দেখি নাই যে কোনো কবর খনন করা। তো তিনি বলেন যে আসলে পুরো রাতের ঘটনাটি আমার কাছে কিছু লাগে যেটা ব্যাখ্যা করতে পারবো না। তো আসলে ওই ঘটনা এটাই ছিল। আর পরবর্তীতে আমি আমার কলিগকে কিউরিওসিটি নিয়ে প্রশ্ন করি যে আসলে ওই লোকটাকে এখনো জীবিত আছেন নাকি, তার সাথে তোমাকে এখনো দেখা হয়, তোমার দিকে তুমি যখন যাও তখন উনি আমাকে বলেন যে আসলে তার সাথে আমার সাথে দেখা হয়, বাট আমাদের ওখানে সবাই তাকে
একটা নামে চিনে ও পাগল, মানে সে এখন পাগল হয়ে গেছে। So রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। অ্যান্ড এভরি ফ্রাইডে নাইট আমাদের জন্য খুব স্পেশাল হয়, বিশেষ করে আমি সৌদি আরবিয়া থেকে শুনি অনলাইনে আপনাদেরকে, এবং অপেক্ষায় থাকি। অনেক ভালো লাগে। অনেক শুভকামনা অ্যান্ড দীর্ঘ যদিও দোয়া থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Booth FM. Night comes alive with Graminphone. Yes, the night comes alive with গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম, এবং শুনছেন বিভিন্ন জায়গা থেকে। যারা অ্যাপ দিয়ে শুনছেন বাংলাদেশের ভেতরে, তাদেরকে বলি যে আপনাদের আপনারা যদি গ্রামীণ ফোন ইউজার হন তাহলে তো কোনো কথাই নেই, কারণ আপনাদের স্পিডটা অনেক বেশি দরকার। গ্রামীণ ফোন নিয়ে এলো 4G। এখন গ্রামীণ ফোন গ্রাহকরা এই সুপার স্পিড 4G এক্সপেরিয়েন্স করতে জেনে নিন 3টি সহজ স্টেপ। আর সেই সহজ 3টি স্টেপ হচ্ছে আপনার বর্তমান 3G সিমটি আপগ্রেড করে নিন 4G সিমে, নিশ্চিত হয়ে নিন আপনার হ্যান্ডসেটটি 4G এনাবল কিনা, এবং সবশেষে হ্যান্ডসেটের নেটওয়ার্ক সেটিং এ গিয়ে 4G বা LTE সেট করে নিন। ব্যাস, এক্সপেরিয়েন্স করুন সুপার স্পিড গ্রামীণ ফোন 4G লাইভ চলুক জিপি স্পিডে। বিস্তারিত জানতে আপনি ভিজিট করতে পারেন graminphone.com। চলে যাব আমরা ঘটনায়, এবং আমাদের সাথে যারা ঘটনা নিয়ে আছেন তাদের কাছে তো যাবই, তবে তার আগে আপনারা যারা লিখছেন ফেসবুক পেজে তাদের কিছু লেখা কমেন্ট আমরা একটু পড়ে ফেলি। লাবিব মোল্লা আমাদের সঙ্গে আছেন ময়মনসিংহ থেকে। ইমন হোসেন জয়, অডিও ক্লিপটা সুপার ছিল। রাকিব আমাদের লিখেছেন বামুনডাঙ্গা থেকে, এবং তিনি শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মোতাসিম বিল্লাহ ফাহিম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আবির খান আসিফ, এছাড়াও আছেন আমাদের সঙ্গে শরীফ মোহাম্মদ হৃদয়, মিরপুর 11 থেকে শুনছেন। মোহাম্মদ আব্দুল্লাহ মেহেদি আমাদের সঙ্গে বলছেন যে এই কবরের গল্পটি খুব ভয় লেগেছে। ফৌজিয়া ফারিহাদোলা তিনি লিখেছেন ভালো লাগছে। মোহাম্মদ আমাদের সঙ্গে আছেন তানভীর আজম আঞ্জুম তাওসিফ, নাইস স্টোরি, এবং সবগুলোই সেটা তিনি লিখেছেন। আমাদের সঙ্গে আছেন তোফায়েল আহমেদ, এবং তিনি বলছেন যে কেন আমাদের যে কমেন্ট সেটা পড়া হচ্ছে না, যে পড়ে ফেলছি। দীপন সরকার আছেন, লাইভ শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন সাগর হাসদা, এবং তিনি বলছেন যে ইমেলটা ভয়ের ছিল ভাই। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইউসুফ রনি, এবং আমাদের সঙ্গে আছেন এমডি সাজিদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি। এছাড়াও মোহাম্মদ মনিরুজ্জামান মনির, এবং আমাদের সঙ্গে আছেন রিমু, এবং তিনি রিমু ঘোষ, তিনি ইন্ডিয়া থেকে অ্যাপ দিয়ে শুনছেন, অনেক ভলিউম দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এস এ রাজু, এবং তিনি হবিগঞ্জ থেকে শুনছেন। রিমু ঘোষের মতো আরো যারা শুনছেন দেশের বাইরে থেকে, তারা আপলোড করতে পারেন আপনার ছবি, এবং আপনি যে শুনছেন সেটার জন্য। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি SMD আদনান শহীদ, এবং আমাদের সঙ্গে তিনি লিখছেন যে ডক্টর আলিফ ভাইয়ের ঘটনা খুব ভালো লাগছে, সিলেট থেকে তিনি লিখছেন। এছাড়াও আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আমরা আবারও ফিরে আসবো আপনাদের মেসেজ নিয়ে। আপাতত চলে যাব ঘটনায়, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসছেন সেটা শুনবো, এবং তারপরে আপনার ঘটনায় যাব আমরা। ওকে, সো প্রথমে শুনি আপনার নাম। জি, আমি এসেছি মিরপুর 11 থেকে। তো আমি ছোট থেকে বড় হয়েছে চট্টগ্রামেই। জি, তো আমার যে ঘটনা সেটা হচ্ছে আমার বড় মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। তো ঘটনা হচ্ছে আমার বড় মামা তখন নতুন বিয়ে করেছে, তো তারা এক বাসায় উঠেছে চট্টগ্রাম টাইগার পাসের একটা এরিয়ায়। তো আমার বাসা ভিতরে জানলা থেকে একটা বিশাল বড় মাঠের সামনে একটা বিশাল বড় তুলা গাছ আছে, যেটা জানলা দিয়ে স্পষ্ট থাকে। তো ঘটনার দিন মামা তার রুম থেকে ড্রয়ার থেকে একটা 500 টাকা নোট বের করে আর কি তার কাজের জন্য। তো বের করার সময় সেই মুহূর্তে মামি একটু ডাক দেয় রান্নাঘর থেকে। তো ডাক দেওয়ার সময় মামা করে কি টাকাটা যদি উড়ে যায় বা হারায় জানা যায়, সেজন্য করে কি ওয়ার্ডরোবের উপর একটা কাঁচ ছিল, কাঁচের নিচে টাকাটা ঢুকায় রাখে আর কি, যেন টাকাটা চলে না যায় বা পড়ে না যায় বা হারায় না যায়। তো এর মধ্যে মামা রান্নাঘরে যায়, যে কথা বলে আসে প্রায় 1 থেকে 2 মিনিটের ব্যাপার। এসে দেখে যে টাকাটা নাই। তো নাই, মামা একটু অবাক হলো, কি ব্যাপার, টাকাটা কে নিল? কারণ রুমে মামার মামি ছাড়া কেউ ছিল না তখন। আর ও তো যে জানলাটা ছিল তার লোহার বেড়া দেওয়া আর কি,
ভিতরে একটু ফাঁক, জাস্ট ওখান থেকে কারো পক্ষে নেওয়াটাও সম্ভব না। হ্যাঁ, কারো পক্ষে নেওয়াটাও সম্ভব না। তো মামা এটা নিয়ে একটু অবাক হয়ে কি ব্যাপার, টাকাটা কে নিল। তো ওদিন হালকা পাতলা খোঁজাখুঁজি করে টাকাটা পাইনি। তো পরের দিন সকালে মামা আবার আমাদের বাসায় আসে, এসে বিষয়টা বলার পরে তো সবাই একটু বিঘ্ন হয় ব্যাপারটা নিয়ে। তো আমাকে যাওয়ার সময় মামা আবার আমাকে নিয়ে যায় যে চল আমার সাথে একটু, আমরা পুরো ঘরটা আজকে একটু খুঁজে দেখি। হুম। তা আমিও মামার সাথে যাই। যাওয়ার পরে ঘর সব আমরা খুঁজি, মামার বক্স খাট, ওয়ার্ড্রোব, আলমারি খুঁজি, কিন্তু টাকাটা পাইনি। আচ্ছা। তো ওদিন রাতে আবার আমার নানু একটা স্বপ্ন দেখে। আমার নানু খুব ধার্মিক, নামাজ কালাম পড়তো। তো নানুকে একজন বলতেছে যে তোর বড় ছেলেকে চিন্তা করতে মানা কর, টাকাটা আমি নিয়েছি, আবার দিয়ে যাব। হুম। তো নানু আবার এটা খুব একটা আমলে নেয় না আর কি হয় না হয়, কি ব্যাপার, দেখছে স্বপ্ন দেখতেই পারে। তো যাই হোক, এরপর টাকাটা আর পাওয়া যায়নি। 6 মাস পর মামা আবার ওই ঘর চেঞ্জ করবে। তো এই সময় মামা আসবাবপত্র ঘুচানোর সময় যখন ওই মামার ওয়ার্ডরোবটা মানে সরি এই বিছানাটা মানে বেড বিছানাটা যখন মামা চেঞ্জ করে মানে খুলতে যায়, তখন দেখে যে ওই বক্স খাটের নিচেই, জি বলেন, আপনি বলেন। হ্যাঁ বক্স খাটের নিচেই টাকাটা। অথচ বক্স খাটটা আমি, আমার মামা, তারপরে মামি সহ পুরাটা খুঁজি, কিন্তু ওই সময় টাকাটা পাইনি, কিন্তু বক্স খাটে ওদিন পেয়েছি। তো ওইটা নিয়ে মামা আবার সরাসরি সাথে সাথে তখন আম্মুকে ফোন দেয়, আম্মুকে বলে জিনিসটা যে এরকম এরকম টাকাটা পেয়েছি, এই ব্যাপার। তো ওদিন রাতে আবার নানুকে স্বপ্ন দেখায় বলে যে তোকে না বলেছিলাম যে তোর ছেলেকে উদ্বিগ্ন হতে না, টাকাটা দিয়ে যাব। তো টাকাটা দিয়ে গেলাম, দরকার ছিল টাকাটা, এই জন্য নিয়েছিলাম, আমি ওই তুলা গাছটাতেই থাকি। তো এই ছিল ঘটনাটা আর কি। জিনিসটা সবার কাছে আসলে অবাক করার বিষয় ছিল যে টাকাটা কে নিল, আবার কে দিয়ে গেল, এটা আসলে পুরাটাই মানে অজানা রয়ে গেল আর কি। এই ছিল ওকে, আমার আমরা ঘটনা। নেক্সট ঘটনায় যাব। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছেন মাহমুদুল হাসান দুলান এবং তিনি শুনছেন আমাদেরকে রিফাত, আমি ফুর্তির পেজ থেকে পড়ছি, রিফাত আল মমিন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন MH মামুন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন মাহমুদ মুন্না, আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ আবির পাঠান, নেত্রকোনা থেকে তিনি আছেন আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি MD রেশাদ খান বগুড়া থেকে আছেন তিনি আমাদের সঙ্গে আছেন। তানভীর আমাদের সঙ্গে আছেন, রকি রিফাত এবং এছাড়াও রিয়েল সাদমান আমাদের সঙ্গে আছেন, তাফসিন আহমেদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি কাজী তারেক হাসান, এছাড়াও আছেন মোহাম্মদ মনির হোসাইন, রিয়েল সাদমান আমাদের সঙ্গে আছেন, মাহমুদ মুন্না আছেন আমাদের সঙ্গে আছেন ইমরান ইফতি, এছাড়াও আছেন তিনি কুমিল্লা থেকে MD মাইনুল হাফিজ বিজয় আমাদের সঙ্গে আছেন, নীরব হেলাল আমাদের সঙ্গে আছেন, মোজাম্মেল হক সিয়াম আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ আবির আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, অল্ট্র আহাদ আছেন, রিদওয়ান আহমেদ, সুষময় আছেন আমাদের সঙ্গে, চর ফ্যাশন থেকে তিনি শুনছেন, MD অলি শেখ আমাদের সঙ্গে আছেন, তারা মেস থেকে শুনছেন সবাই একসঙ্গে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাহিমুল ইসলাম হিমু, তিনি অ্যাপ দিয়ে শুনছেন, রিয়াল আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি F ফায়াদ সিয়াম আমাদের সঙ্গে আছেন, রবিন রানা সহ আরো অনেকে। তো চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। Okay, first of all, thank you, রাসেল ভাই। আমি সাকিব, কাম ফ্রম খিলখির নিকুঞ্জ 2। রাসেল ভাই আজকে যে স্ট্রিটে শেয়ার করবো, এই স্ট্রিট হচ্ছে কালেক্ট করার স্টোরি। তো যার স্ট্রিটে বলছি তার নাম হচ্ছে তোফায়েল খান। ও হচ্ছে বর্তমানে আছে হচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্টে। ওকে, তো সরাসরি স্টোরিতে হয়ে যাচ্ছি। জি। তো ওর ছোটবেলাটা কাটে হচ্ছে কুমিল্লার একটা গ্রামের বাড়িতে। তো সে ছোটবেলা থেকে খুবই ছিল, দুরন্ত ছিল। তো তারপরে সে একটা স্কুলে ভর্তি হয়। তো স্কুলে ভর্তি হওয়ার পর সে দেখা যাচ্ছে যে বাড়ি থেকে কয়দিন ক্লাস করতো। ক্লাস করার পর এট দ্য টাইম তার মনে হলো যে আসলে বাড়ি থেকে তার জন্য টাফ হচ্ছে ক্লাস করাটা স্কুলে যে। স্কুলে একটা হচ্ছে হোস্টেল ছিল। তো বাড়িতে রিকোয়েস্ট করার পর বলে যে আমাকে এই হোস্টেলে দেয়া হোক, আমি হোস্টেলে থাকবো। তারপর বাসা থেকে তার হচ্ছে বাবা মা হোস্টেলে তাকে ওখানে রাখে। তো প্রথম যেদিন সে ওখানে যখন শিফট করে তো সবকিছু নর্মালে ছিল। দেন হচ্ছে সেকেন্ড নাইটের ঘটনা বলি। সে মানে সামার সিজন ছিল, তো ওই জন্য দেখা যাচ্ছে যে একটু গরম ছিল। তো গ্রামের স্কুলগুলোতে হয়তো যে সবসময় ইলেকট্রিসিটি একটু প্রবলেমই থাকতো। সে উইন্ডোজ গুলো ওপেন করে দিয়ে সে মানে মোমের আলোতে পড়াশোনা করতেছিল। তো হঠাৎ দেখা গেল যে হোস্টেলে একটা রুল ছিল 10টার মধ্যে কেউ বাইরে যেতে পারবে না। তো তারপরে সে মানে জানালার ওই পাশ থেকেই শুনতে পাচ্ছে যে কেউ একজন রান করছে। তো লাইক যখন দেখা যায় যে কেউ রান করলে যে তার মানে একটা আওয়াজ হয়, মানে শব্দ হয়, তো এই শব্দটা সে শুনতে পাচ্ছিল। তো সে একটু ভাবলো যে
এত রাতে আবার হোস্টেল থেকে কে বার হয়েছে, এখানে তো রুলস আছে 10টার পর কেউ বাইরে যেতে পারবে না। তো তারপরে সে ফার্স্ট নাইট যেহেতু, তখন সে একটু মানে ওটা নিয়ে মাথা না ঘামায়, সে তার পড়াশোনা শেষ করে সেদিন মতো শুয়ে পড়ে। তো সকালবেলা সে গার্ড মামাকে জিজ্ঞাসা করে যাচ্ছে, মামা রাতে কে দৌড়াদৌড়ি করে? তা বলে, মামা আসলে রাতে কে দৌড়াদৌড়ি করে এটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমাদের হোস্টেলে কেউ নাই, তুমি শিওর থাকো। তো তারপরে নাইটে, তো 3-4 দিন ঠিকই ছিল, নর্মাল ছিল এনভায়রনমেন্ট। তো তারপরের একদিন নাইটের ঘটনা বলি, সে একই সেম শব্দ মানে রান করছে, এই শব্দটা শুনতে পাচ্ছে। তো তারপরে সে একটু কিউরিয়াস হয়ে ভাবে যে না আসলে এটা দেখতেই হবে আসলে এটা কি। তো তারপরে সে তো গার্ড মামাকে বলে যে মামা একটু আমাকে বাইরে হওয়ার সুযোগ দেন, আমি জাস্ট যাবো, 1 মিনিটের মধ্যে চলে আসবো। তারপর ঠিক আছে 1 মিনিটে দিব, কিন্তু বেশি টাইম এক্সপেন্ড করতে পারবেন না। তো রাসেল ভাই ও যেটা শুনতো যে ওটা হচ্ছে উইন্ডোজ পাস ওই পাশে যাইতো, লাইক 30 সেকেন্ডের মধ্যে ওটা আবার ব্যাক করতো। তো সে ভাবছে যেহেতু চলে গেছে অবভিয়াসলি সে ব্যাক করবে, তো আমি দেখবো এটা আসলে কারা। রাসেল ভাই ও যখন যায়, তো যাওয়ার পর জানালার পাশে যখন দাঁড়ায় থাকে, তখন দেখতেছে যে ওইটা ব্যাক ঠিকই করছে, বাট সে সাউন্ডটা শুনতে পাইছে, বাট আসলে মানুষ বা কে দৌড়ালো সেটাকে সে দেখতে পায়নি আর কি। তো তারপর সে ভয় পেয়ে দৌড়ে চলে আসে হোস্টেলের রুমে। তো চলে আসার পর তো ফ্রেন্ড বলে, যদি কোথায় গেছিল এত ঘামতেছিস কেন? তা বলতেছে আমি একটু বাইরে গেছি। তো সেদিনের মতো সে শুয়ে পড়ে, যেটা কি দেখলো। তারপরে তাদের স্কুলে সামার ভ্যাকেশন শুরু হয়, তো সে বাসা চলে যায়। তো বাসা যাওয়ার পরে তো ওর বাবা মা একটু রেস্ট্রিকশনের মধ্যে রাখতো, যে এখানে যাওয়া যাবে না, সেখানে যাওয়া যাবে না, গ্রামের এনভায়রনমেন্ট ভালো না। তো তার কিছু ফ্রেন্ড যেহেতু অনেকদিন পর গ্রামে গেছে, তো কিছু ফ্রেন্ড আসছে, তো বলতেছে তো চল আমরা জাম খেতে যাই। তো ওদের বাসাটা একটু বলে রাখি, ওদের বাসার পাশে ছিল একটা বাজার, দেন ছিল হচ্ছে জাম গাছটা। তো তারপরে সে যেটা করে যে ফ্রেন্ড সার্কেল সবাই মিলে জাম গাছে ওঠে জাম খাওয়ার জন্য। তো ও যে ডালটাতে বসেছিল, সে আমাকে যেভাবে বলে যে ডালটা ছিল অনেক মোটা। তো ওই সময় কোনো ঝড় ছিল না, বৃষ্টি ছিল না, তো ওটা ভাঙার কোনো অপশন ছিল না। তো সে মানে ওই ডালটা শব্দ করে মানে ভেঙে সে মাটিতে পড়ে। বাট ও যেটা বলে যে আমি এত দূর থেকে প্রায় 100 ফিট উপর থেকে পড়ে যাই, বাট তার কিচ্ছু হয় না। তো কিছু হয় না, তখন এটা অস্বাভাবিক লাগে আমার কাছেও। তো তারপরে হচ্ছে যে ওর মা আসে, এসে বকাবকি করে যে তুমি ভর দুপুরে কেন গাছে উঠছো, এই জায়গাটা ভালো না। 100 ফিটও করতে? জি জি। আচ্ছা। তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে যেটা যে ও বাবা মা নিয়ে আসে বাসায়। তো নিয়ে আসার পরে বলে যে তুমি 100 এখানে ফিটটা যাবে না। পসিবল না, যাই হোক আপনি বলেন হ্যাঁ, yes. পসিবল না। হ্যাঁ, তারপরে বলেন জি। আচ্ছা হুম। আচ্ছা ঠিক আছে, হয়তো 10 ফিট হবে। ওকে, 10 তারপরে? ফিট হবে মেবি, সরি। হুম। তো তারপরে যেটা হয় যে ওর বাবা মাকে নিয়ে আসে। তো নিয়ে আসার পরে যেটা বলে যে ওই জায়গাটা তুমি যাবা না, ওই জায়গাটা আসলে ভালো না। তো তারপর সেদিনের মতো যায়, সে রুমে আসে। তো সে ইয়াগুলো ভাবতে থাকে যে আমার সাথে কি ঘটতেছে বা কেন ঘটতেছে, সেটা আসলে সে বুঝতে পারে না। তারপর একদিন সন্ধ্যার সময় তার কিছু ফ্রেন্ড আসে, বলে যে চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। তো যখন সে ঘুরতে যায়, তো ওদের একটা পুকুর পাড় ছিল, তো পুকুর পাড়ের চারিদিকে অনেক তাল গাছ ছিল আর কি। তো ওইখানে সন্ধ্যার আগে আগে তারা বসে আছে। তো ও পুকুরের মাঝখানে যেটা একটা জিনিস দেখে, যে আপনার হচ্ছে যে একটা মানে গ্রামের যেটা হয় যে পুকুরের মাঝখানে হচ্ছে যে মানে যাতে ভয় পায়, যাতে মাছ চুরি করতে আসলে যাতে ভয় পায়, এই জন্য কিছু একটা ওখানে দেয়া হতো আর কি। তো ওই ভাবছে ওটা কাকতাড়ুয়া টাইপের হবে কিছু। তো ও যেটা দেখে যে জাস্ট দুটো চোখ আপনার হচ্ছে রেড কালার, এন্ড ও যেটা বলেছে রেড কালার দুটো চোখ ওর দিকে জল তাকিয়ে আছে। তো ওর ফ্রেন্ডকে বলে যেটা আসলে কি। ওর ফ্রেন্ড বলে আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। তো পরবর্তীতে ও যেহেতু এত কিছু দেখতেছে, পরে ওর মা বলে যে ঠিক ভালো একটা কবিরাজকে দেখাবে। তো কবিরাজকে দেখানোর পর কবিরাজ বলে যে ওই যে হোস্টেলে যে দৌড়াইতো, তো ওটা যেহেতু কিউরিসিটি দেখতে গেছিল, তো ওইটা খারাপ বার্তাটা ওকে প্রডিউস করছিল। তো তারপর থেকে ওকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতো। অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বড় ঘটনায় যাবো এবং ঘটনাটি ইমেল করা, আমি জানি না কেমন লাগবে। ঘটনাটি আমি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করবো কিনা, কিন্তু শেয়ার না করেও পারছি না। আমার কাছে মনে হচ্ছে যে কারো কারো হয়তো ভালো লাগতেও পারে, আমি কিন্তু শিওর না। পড়ছি। নমস্কার রাসেল ভাই, আমার নাম কল্লোল, আমি ইন্ডিয়ায় থাকি, আমি পেশায় ব্যবসায়ী। আজ আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেটি কোনো গল্প নয়, সত্য ঘটনা, এমনকি খবরের কাগজে তার উল্লেখ ছিল। ঘটনাটি 1990 সালের। তখন মোবাইল ফোন
ব্যবহার করতো না, এবং সাধারণ মানুষ টেলিফোনেই কাজ চালিয়ে নিত। ফ্রেন্ডশিপ ক্লাবের প্রচলন ছিল সবেমাত্র এসেছে, মানে কোনো ব্যক্তি যদি নিজে একাকিত্ব কাটানোর জন্য কথা বলে টাইম পাস করতে চাইতেন তা অনায়াসে করা যেত তখন, অল্প কিছু টেলিফোন বিলের মাধ্যমে। তো আপনি ভাবছেন এই তথ্যটা আমি কেন দিলাম, আমি সেটা ঘটনার শেষে বলবো। যাই হোক, আমি এবার আসল ঘটনায় আসছি। ঘটনাটি এক দাদার কাছ থেকে পাওয়া, এবং আমাকে ক্ষমা করবেন, ওনার নাম প্রকাশ করতে আমি অক্ষম। আমি ঘটনাটি ওনার মতো করেই বলছি। তাহলে শুরু করছি। আমি তখন সদ্য স্কুল ফাইনাল দিয়ে পরীক্ষা দিয়ে ঘরে বসে আছি। কাজের মধ্যে শুধুমাত্র ক্যারাম খেলা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, আর কখনো ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা, সিনেমা দেখা, এই আর কি। আর বিশেষ কিছু কাজ আমার তখন ছিল না। আমার বন্ধু, আমরা একই সঙ্গে থাকতাম, অনিবার্য কারণে কারো নাম বলতে পারছি না। প্রতিদিনের মতো আমরা সকলেই পাড়ার মোড়ে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎই খবর পেলাম সামনে হাসপাতালে একটা রোগী এসেছে, তাকে দেখতে মানুষের ভিড় করছে। কানাঘুষা শুনতে পারলাম যে একটি মেয়ে ভর্তি হয়েছে হাসপাতালে, যার কিনা এক রাতের মধ্যে সারা মাথার চুল সাদা হয়ে গেছে। আমরা ভাবলাম যে মেডিকেল শাস্ত্রে কোনোভাবেই এটা হয়তো সম্ভব না, ব্যাপারটা একবার সামনাসামনি দেখে আসা যাক। যথারীতি আমরা 3 জন প্রস্তুতি নিলাম এবং হাসপাতালে গিয়ে দেখলাম প্রচুর ভিড়, পাড়ার সবাই এসেছে, পুলিশ, প্রেস, মিডিয়া সবাই ছিল সেখানে। আমাদের ভিড় ছেলে আমরা রোগীকে দেখা সম্ভব হয়ে উঠল না। আমাদের পাড়ার এক প্রবীণ ব্যক্তি, হরিবাবু ওনার নাম, ওনাকে আমরা হরি জেঠা বলে ডাকি, উনি গেটের থেকে বেরিয়ে আসছেন। আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে ঘটনা কি। হরি জেঠা বললেন যে মেয়েটি নাকি রাত্রেবেলা কথা বলতে বলতেই, ফোনে কথা বলতে বলতেই করে সেন্সলেস হয়ে যায় এবং ওইখানে জ্ঞান হারায়। সকালে তাকে টেলিফোন সামনে মেঝেতে পাওয়া যায় এবং তার মাথার পেছনের দিকটা ফেটে গেছে এবং চুলগুলো কোনো একটা কারণে সাদা হয়ে গেছে। আমাদের খুব সুবিধা হলো না, তার কারণ এইটুক মানে পাড়ার মোড়েই আমরা শুনেছিলাম। কিছুটা উদাস হয়ে আমরা পাড়াতে ফিরলাম এবং আসল খবরটা পাওয়া গেল মিলনের কাছ থেকে। মিলন বলল যে আমাদের আরেক বন্ধু, সে বলল যে মেয়েটি নাকি রাত্রেবেলা মাঝে মাঝে এই ক্লাবে ফোন করতো এবং গল্প করত, আর সেই রাত্রেও নাকি তাই হয়েছিল। কিন্তু হঠাৎ করেই ফোনের অপর প্রান্তে বিকট আওয়াজ সে শুনতে পায় এবং দেখে পরিচিত এক ব্যক্তি তার ঘরে উপস্থিত। এই পর্যন্ত বলে সে বলল যে ভাই, আমি এইটুকু জানি। আকাশ তখন হঠাৎই মিলনকে বলল, ভাই তুই ওই নাম্বারটা জোগাড় করে দিতে পারবি ফোনের, তোকে বিকেল বেলা কিছু খাওয়াবো আর কি, মানে কাটলেট খাওয়াবো আর কি। মিলন বলল ঠিক আছে, দেখছি। এবারে আকাশকে জিজ্ঞেস করলাম, কি রে তুই নাম্বারটা চাচ্ছিস কেন, ওটা দিয়ে কি করবি? আকাশ বলল, একবার ফোন করে দেখবো কি হয়। রমেশ ছিল আমাদের মধ্যে একটু ভীতু প্রকৃতির, কিন্তু প্রথমেই সে বলল যে এরকমটা করা ঠিক হবে না, কোথা থেকে কি হয়ে যায়। আমাদের বন্ধুদের মধ্যে আমি এবং আকাশ ছিলাম একটু ভীষণ অ্যাডভেঞ্চার প্রিয়। বললাম ধুর, কি আর হবে, একটা ফোন, তাতে আবার কি, যা হোক দেখা যাবে, মজা হবে। আজ রাত্রেবেলা আমরা করব এবং সবাই রাত 10টার মধ্যে বাসায় চলে আসবে। যথারীতি যেমন কথা তেমনই কাজ। বিকেলের মধ্যে সবাই ফোন নাম্বার জোগাড় করা হয়ে গেল এবং আমরা 3 জন 10টার ভেতরে আমাদের বাড়িতে এসে উপস্থিত হলাম। খাওয়া দাওয়া সেরে দরজা বন্ধ করে টেলিফোন নিয়ে বসলাম। তখন আনুমানিক রাত 12:30 বাজে। রিসিভার হাতে নিয়ে ডায়াল করলাম। ডায়াল করার সাথে সাথে রিং হলো, কিন্তু উল্টে অপর প্রান্ত থেকে একটা মহিলা কণ্ঠস্বর ভেসে উঠল, দিস নাম্বার ডাজন্ট এক্সিস্ট। আমি ফোনের রিসিভারটা হতাশ হয়ে নামিয়ে রাখলাম এবং আকাশকে বললাম যে নাম্বার তো এক্সিস্টই করছে না বলছে। আকাশ রেগে গিয়ে বলল, ধুর, তোর হাতে লাগছে না, আমাকে দে, ট্রাই করি। এবারে আকাশ ডায়াল করলো এবং একই জিনিস শুনতে পেল এবং নাম্বারটির কোনো অস্তিত্ব নেই। কিন্তু আকাশ যেটা করেছিল, ও কান থেকে রিসিভারটা নামায়নি। এবার একটা মহিলা কণ্ঠ শোনা গেল, যিনি বলছেন যে তোমরা আমাকে বিরক্ত করছো কেন? আকাশ বলল, এই নাম্বারটা আমরা পেপারে পেয়েছি, তাই ডায়াল করলাম, বিরক্ত করা আমাদের উদ্দেশ্য ছিল না। তখন অপর প্রান্ত থেকে সেই মহিলা বলল যে বিরক্ত করা তোমার উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি ভীষণ বিরক্ত হলাম, আমি শান্তিতে ঘুমিয়েছিলাম। এই পর্যন্ত বলে উনি হাসতে থাকলেন এবং তিনি বললেন যে তোমাদের সাথে যেটা হবে সেটার জন্য আমরা দায়ী নই। হাসি যাকে মানে একদম অট্ট হাসি। আকাশের মুখ চোখ দেখলাম একটু শুকিয়ে এসেছে। এবার কান থেকে ফোনটা নামিয়ে আমাকে দিল। আমি ফোনের রিসিভারটা কানে নিয়ে দেখি কোনো শব্দ নেই, ফোনের লাইন কেটে দেওয়া হয়েছে। আমি তখন আকাশকে জিজ্ঞেস করলাম, কি রে, কি বললো, বলবি তো? ও আমাকে সংক্ষেপে ঘটনার বিবরণ দিল। আমি বললাম, এই ব্যাপার নিশ্চয়ই কোনো ক্রস কানেকশন হয়েছে এবং ভদ্রমহিলা রেগে এই কথা বলেছেন, দেখ সকালবেলা পুলিশকে না আবার আমাদের নাম্বারটা দিয়ে দেয়। এবার রমেশ বলল, অনেক হয়েছে তোদের অ্যাডভেঞ্চার, এবার বন্ধ কর, চল সবাই ঘুমায়, অনেক রাত হয়েছে। তারপর আমরা সবাই যে যার মতো ঘুমিয়ে পড়লাম। এরপর 7 দিন কেটে গেল, কোনো কিছু হয়নি। হঠাৎ একদিন ভোরবেলা প্রায় 5:30 বাজে, তখন ঠিক মতো আলোও ফোটেনি, আকাশ আমার বাড়িতে এসে হাজির।
দেখলাম ও ভীষণ ভয় পেয়ে রয়েছে এবং আমি বললাম, কি রে, এত সকালবেলা কি ব্যাপার? এবার আকাশ বলল, ভাই আমার সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে। আমি বললাম, কিরকম? উত্তরে আকাশ বলল, আমি রাত্রিবেলা ঘুমাচ্ছি, হঠাৎ বুঝতে পারলাম ঘরের মধ্যে আমি ছাড়াও অন্য কেউ আছে। সে ক্রমাগত পায়চারি করছে। আমি আলো জ্বালিয়ে দেখি ঘর ফাঁকা। তখন বাথরুমে গেলাম, গিয়ে স্পষ্ট বুঝতে পারলাম আমার পেছনে কেউ সে দাঁড়িয়েছে, কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখি কেউ নেই। বিছানায় এসে পুনরায় ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতে ঘুম আসলো না। আমি বললাম, কোন ভূতের সিনেমা দেখেছি, হয়তো তারই এফেক্ট একটা। তার উত্তরে সে যেটা বলল, আমি একটু চিন্তিত হয়ে পড়লাম। আকাশ বলল, ভোরবেলা আমি ঘুমোচ্ছি, তখন আনুমানিক 3:30-4টা বাজে। আমার কানের সামনে ফিসফিস করে এক মহিলা কণ্ঠস্বর আমাকে বলল, আমি ঘুমাচ্ছিলাম, আমাকে কেন জাগালে? আমি ধর্মর করে বিছানায় উঠে বসলাম এবং আমি বললাম যে, কে তুমি? দেখলাম যে ঘরে কেউ নেই, কিন্তু আস্তে আস্তে নাম শুনতে পেলাম। নামটি হচ্ছে মোহিনী। আমি বললাম, এসব তোর মনের ভুল, ওগুলোকে অত বেশি পাত্তা দিস না। তারপর আকাশকে কোন রকমে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠালাম। আমি এবার চিন্তা করতে লাগলাম যে এই নামটা আকাশ বলল সেটা কোত্থেকে সে জানলো, নাকি নিছক বানিয়ে বলছে। যাই হোক, এরকম ভাবেই দিন কাটতে লাগলো। আকাশ রাত্রেবেলা দুঃস্বপ্ন দেখে, ঘুম থেকে চমকে ওঠা, খাওয়া দাওয়া ঠিকঠাক করে না। আকাশের শরীর একেবারে ভেঙে পড়লো, বাড়ি থেকে বেরোয় না, সারাক্ষণ বাড়িতেই থাকে। বাড়িতেও বেশিরভাগ সময় ঘর বন্ধ করে রাখে। আমরা গেলে ওর মা বলে আকাশের শরীর খারাপ, ও ঘুমাচ্ছে। আমাদের সঙ্গে ওর যোগাযোগ আস্তে আস্তে কমে গেল। আমাদের এখানে গলগ্রিন নামে একটা জায়গা আছে, জায়গাটা মোটামুটি ফাঁকা থাকে। সন্ধ্যেবেলা একদিন আমি সাইকেল নিয়ে ওখান থেকে ফিরছি, হঠাৎই আমার মনে হলো যে পেছনের ক্যারিয়ারে কেউ যেন বসে আছে। এরকম হামেশাই হতো যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার কোনো বন্ধু দেখে যে সাইকেলে চেপে বসলো, তাই আমি ঘাড় না ঘুরিয়ে চলে আসি। এবারে তাকিয়েছি, হঠাৎ করে তাকিয়েছি এবং দেখছি একটা 4 চাকা গাড়ি এসে একদম আমার সামনে এসে ব্রেক করলো। প্রায় একটু যেন ধাক্কা লাগেনি। আমি কোন রকমে বাড়ি ফিরলাম। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়েই এসব নিয়ে ভাবছি, হঠাৎ দেখলাম আমার টেবিল ল্যাম্পটা ধপ করে বন্ধ হয়ে গেল। আমি উঠে সেটাকে চেক করার জন্য গেলাম, দেখি বাল্ব আছে, কানেকশন আছে, কিন্তু আলো জ্বলছে না। হঠাৎই আমার মনে হলো, যাই পাশের রুম থেকে একটা বাল্ব নিয়ে লাগিয়ে দিই। এই বলে আমি পাশের রুমে গিয়েছি এবং আলো জ্বলে উঠলো। আমি ভাবলাম ঠিকই আছে, ভালোই আছে সবকিছু। তারপর আমি বাথরুমে গেলাম। বাথরুম সেরে যখন আয়নার সামনে দাঁড়িয়ে চোখে মুখে জল দিচ্ছি, তখন দেখলাম আয়নার কাঁচটা যেন ঝাপসা, ঠিক যেরকম শীতকালে হয়। আর সেখানে লেখা রয়েছে মোহিনী। নামটা দেখার সাথে সাথেই আমার মাথা আর কাজ করছিল না। আমি তখনই এসে আকাশকে ফোন করলাম। রিং হচ্ছে, অপর প্রান্তে ফোনটা কেউ ধরছে না। ফোনটা বেজে বেজে বন্ধ হয়ে গেল। একটা মহিলা কণ্ঠ হঠাৎই বলে উঠল, আমাকে তোমরা কেন বিরক্ত করছো? আমি তো ঘুমাচ্ছিলাম, আমাকে কেন জাগালে? তৎক্ষণাৎ আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। সেদিন রাতে আর আতঙ্কে ঘুমাতে পারলাম না। পরের দিন সকালবেলা উঠে ভাবলাম যে বাড়ির বড়দের ব্যাপারটা জানাতে হবে, কিন্তু আমি বুঝতে পারিনি ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সকাল হতেই মা আমাকে বললেন, তুই এক্ষুনি আকাশদের বাড়িতে যা, আকাশের শরীর খুব খারাপ। আমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আকাশদের বাড়ি গেলাম এবং শুনলাম আকাশ মারা গেছে। সকালবেলা বাথরুমে আকাশের বডি উদ্ধার করা হয়েছে। গলায় 4 আঙ্গুলের দাগ এবং চোখটা উল্টে গেছে, চোখের নিচে রক্ত জমে লাল হয়ে আছে। আকাশের বাড়িতে ওর বাবা মা ছাড়া কেউ থাকে না, আর বাবা মা নিজের সন্তানকে খুন করবে এটা হতেই পারে না। তাহলে কি হলো, আকাশের প্রাণটা কিভাবে গেল? আমি এসব নিয়ে ভাবছি, হঠাৎ দেখি আমার পাশে রমেশ। খবর পেয়ে সেও এসে হাজির হয়েছে। রমেশ আমাকে ফিসফিস করে বলল, ফোনের ব্যাপারটা কাউকে কিছু বলিস না, আমরা কিছুই জানি না, পুলিশ জিজ্ঞেস করলে এই কথাই বলবি। আমি বললাম, মানে? রমেশ বলল, মানে কিছু না, কখনো ডার্ক এনার্জি নিয়ে খেলতে যাওয়া ঠিক না। দেখলি তো আকাশের কি হলো, তুই জানিস 7 দিন ধরে আমার সাথে কি ঘটনা ঘটছে। আমি গোটা ব্যাপারটা ইগনোর করে গিয়েছি, তাই আমার কিছু হয়নি। আমি বললাম, তোর সাথে আবার কি হয়েছে? তখন রমেশ বলল যে আমার ঘরে বিভিন্ন জায়গায় আমি মোহিনী নামটি লেখা দেখি এবং আমি বাথরুমে আয়নায় যখন মুখ দেখতাম তখন অন্য কারো রিফ্লেকশন দেখতে পেতাম। কার রিফ্লেকশন? কোনো মানুষের। তাতে রমেশ বলল, একটি মেয়ের। ঠিকই বিভৎস চেহারা ভাই, আমি তোকে ভাষায় বর্ণনা করতে পারবো না। যাই হোক, আমি পুরো ব্যাপারটা ইগনোর করে চলে আসতাম। ব্যাপারটা মনে করতাম কিছুই হয়নি, মনে করতাম যে আমার মন আমার সাথে খেলছে। আমি রাতের পর রাত জেগে থাকতাম, কানে হেডফোন দিয়ে ওয়াকম্যান দিয়ে গান শুনতাম। স্পষ্ট বুঝতে পারতাম মাথার সামনের জানালায় কেউ অনবরত টোকা দিচ্ছে। প্রতিদিনই ফোনটা বেজে উঠত এবং একটা খুব হিসিং ভয়েসে কেউ শুধু তার নামটা বলতো, যে নামটির নাম ছিল মোহিনী। এই ছিল দাদার জবানবন্দি। এবারে সংক্ষেপে আমি
প্রথমে সাসপেন্সটা ক্রিয়েট করেছিলাম এবং রিভিল করছি। পেপারে একটা নিউজ বেরিয়েছিল অনেক বছর আগে এবং তাতে একটা এরকম ধরনের ঘটনা ছিল এবং ইন্টারনেট ব্লগে রিসার্চ করে আপনারা দেখতে পারেন এই ছিল ঘটনা। এবং আমি ধারণা করছি যে ঘটনাটি আপনি ঠিক মতো লিখেছেন এবং এই ঘটনাটি যা আপনি ঠিক জায়গায় শুনেছেন এবং এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে খুবই অদ্ভুত ব্যাপার এবং খুবই আশ্চর্যজনক একটা ঘটনা। অন দ্যাট নোট আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমার সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি, এরিয়া এফএম এন্ড জো ফুর্তি। FM, the night comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুর্তি এফএম এ আরো একবার। চলে যাব আমাদের শেষ অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপর আপনার ঘটনা শুনবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হৃদয়, আসছি কিশোরগঞ্জ থেকে। জি, থ্যাংক ইউ সো মাচ যে কিশোরগঞ্জ এত দূর থেকে আপনি কষ্ট করে এসেছেন আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনাকেও ধন্যবাদ রাসেল ভাই। জি তো আমি আমার ঘটনায় যাচ্ছি। জি 2011 সালের ঘটনা। তখন আমি এসএসসি পরীক্ষার্থী। তো আমরা 5 জন ফ্রেন্ড মিলে ডিসাইড করলাম পরীক্ষার আগে কোথাও ঘুরতে যাব। তো সেদিন কুমিল্লায় গিয়েছিলাম। রমজানের সময় ছিল, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি ছিল। তো সারাদিন ঘোরাঘুরির পর আমরা সিদ্ধান্ত নিলাম লালমাই পাহাড়ের পাশে ছোট একটা পাহাড় আছে, আমরা সেটাই যাব। তো সেটা যাওয়ার সময় আমরা যখন পাহাড়ের চূড়ায় উঠবো, একজন বৃদ্ধ লোক আমাদের এসে বাধা দিল, বলল মায়ের ছেলে মায়ের করে ফিরে যা, উপরে উঠিস না, ওইখানে সমস্যা আছে। তো আমরা ওই বৃদ্ধ লোকের কথা পাত্তা না দিয়ে আমরা উপরে উঠলাম। আমি ছিলাম, আমার পিছনে ছিল আমার এক ফ্রেন্ড রায়হান, তারপর রাসেল। তো এইভাবে আমরা উপরে উঠলাম, ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম। তারপর আবার ব্যাক করার সময় ওই লোকের সাথে আমাদের দেখা হলো। ওই বৃদ্ধ লোক বলল যে তোদেরকে মানা করলাম, তোরা শুনলি না, পরে বুঝিস কি হয় তোদের সাথে। তো আমরা ওই বৃদ্ধ লোকের কথা পাত্তা না দিয়ে আমরা স্টেশনে চলে আসলাম। আমাদের আবার ব্যাক করতে হবে। তো স্টেশনে আসার পর আমাদের গাড়ি ছিল 5টায় ট্রেন। তো ট্রেনের ইঞ্জিন জনিত সমস্যার কারণে ট্রেন আসতে অনেক লেট হবে। আর নেক্সট ট্রেন রাত্রে 12:30টায়। তো ভাবলাম তখন 4:30 বাজে, এত লেট করে কি লাভ, আমরা বরং বাসে চলে যাই। তো আমরা বাস স্ট্যান্ডে আসলাম। আসার পর ওই কুমিল্লা থেকে আবার সরাসরি ভৈরবের কোনো বাস পাওয়া যায় না, আমাদের কিশোরগঞ্জ যাইতে হলে ভৈরব দিয়ে যেতে হয় আর কি। তো আমাদের প্রথমে চৌমুহনী আসতে হবে, ওইখান থেকে বিশ্বর, তারপর ওইখান থেকে ভৈরব। তো আমরা চৌমুহনীর বাসে উঠলাম। তো বাসে ওঠার পর সারাদিন টায়ার্ড ছিলাম ঘোরাঘুরি করে। তো আমি সাধারণত ঘোরাঘুরি টায়ার্ড হলে চোখ লেগে যায় আর কি। তো আমি ঘুমায় পড়ছিলাম বাসের মধ্যে। আমার পাশে ছিল রায়হান। তো ঘুমের মধ্যে আমি মানে ঘুমের মধ্যে হঠাৎ একটা স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে ডাকতেছে। তো আমি জানালা দিয়ে, মানে স্বপ্নের মধ্যে আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, দেখলাম একটা ছেলে। সে আমাকে একটা পানির বোতল আর একটা কেক দিল। হ্যাঁ, তো আমি কেকটা আর পানির বোতলটা ব্যাগে রেখে তাকে টাকা দিতে যাব, দেখি যে ছেলেটা নাই। হ্যাঁ, তো হঠাৎ রায়হানের ডাকে আমার ঘুম ভাঙলো। আমি দেখলাম আমরা কোম্পানিগঞ্জ আসছি। হ্যাঁ, কোম্পানিগঞ্জ আসার পর বাস আর যাবে না, সামনে ব্রিজ ভাঙা থাকার কারণে এতটুকু পর্যন্ত আসতে পারছি। তারপর আমাদের ব্রিজ পার হয়ে চৌমুহনী যেতে হবে, সেখান থেকে আমাদের বিবাড়িয়া যেতে হবে আর কি, বিশ্বর। তারপরে তো আমরা ব্রিজ পার হলাম। ব্রিজ পার হওয়ার পর একটু হাঁটার পর সামনে একটা স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডে গিয়ে একটা রিক্সা পেলাম। তো সেই একটা রিক্সার মধ্যে 5 জন ওঠা খুবই ইম্পসিবল। তারপরও রিক্সাওয়ালাকে বলতে সে রাজি হয়ে গেল এবং রিক্সাতে উঠলাম। ওঠার পর কিছু দূর যাওয়ার পর রিক্সাওয়ালা বলল, মানে আমরা রাসেল ভাই আরেকটা কথা মিস করছি এখানে, মানে আমরা 5 জন ওঠার পর রিক্সাটা যতটা স্পিডে চলার কথা তার চেয়ে অনেক বেশি স্পিডে চলতেছে, মনে হচ্ছে কি রিক্সায় আমরা 2 জন বসে আছি এরকম। তো কিছু দূর যাওয়ার পরে রিক্সাওয়ালা বলল যে মামা একটু ওয়াশরুমে যাব। তো আচ্ছা ঠিক আছে যান। তো রায়হান ছিল, রায়হান বলল যেহেতু রিক্সা থামছে তো আমিও একটু যাই আর কি। তো রায়হানও গেল।
যাওয়ার পর 2 মিনিট 5 মিনিট চলে গেল, কিন্তু রায়হানও আসে না, ওই রিক্সাওয়ালা মামাও আসতেছে না। তো আমরা ভাবলাম কি আবার হলো, আমরা নিচে গেলাম, পাশে গেলাম, রাস্তার পাশে। তো রাস্তার পাশে ধানের জমি ছিল, আমরা সেখানে খোঁজাখুঁজি করতেছি, কাউরেই পাইতেছি না। তো হঠাৎ করে দেখলাম রায়হান ওই ধানের জমির পাশে যে ড্রেন ছিল, পানি দিয়ে সেচ দেয়, ওই ড্রেনের মধ্যে পড়ে আছে অজ্ঞান অবস্থায়। আর রিক্সাওয়ালা মামাকে আমরা খুঁজেই পাচ্ছি না। তো আমরা তো সবাই ভয় পেয়ে গেলাম, কি হলো, ওরে ধরাধরি করে নিয়ে আসছি। নিয়ে আসার পর দেখি রাস্তায় রিক্সাও নাই। তো আমরা মানে বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি কি হয়েছে আমাদের সাথে, রিক্সাওয়ালা কোথায় গেল আর রিক্সাই বা কোথায় গেল। তারপর আমরা ভাবতেছি এখন কি করব, আশেপাশে কোনো মানুষজন দেখতেছিলাম না। তো হঠাৎ একটা ভ্যান আসলো, খোলা ভ্যান। তো ওই ভ্যান ড্রাইভারের সাথে, ভ্যানটাকে দাঁড় করা, ওই ড্রাইভারের সাথে কথা বলতেছি। তো ড্রাইভারকে বললাম যে মামা আমাদের এরকম এরকম সমস্যা। তো উনি বললো যে আমি তো ভৈরবের দিকে যাব, আপনারা উঠতে পারেন। তো ওনার এখানে উঠলাম। উঠার পর উনি আমাদের ভৈরব দিয়ে আসলো, ভৈরব নিয়ে আসলো। ভৈরব আনার পর ওইখানে একটা হসপিটাল ছিল, আমরা রায়হানকে সে হসপিটালে ভর্তি করালাম এবং রায়হানের বাড়িতে খবর দিলাম। আর আমার চাচার বাসার পাশে থাকায় উনিও চলে আসছে। আসার পর তো ভাবলাম যে ভ্যানের ভাড়াটা দেওয়া হয়নি, নিচে যাই, গিয়ে ভাড়াটা দিয়ে আসি। নিচে গেলাম, যাওয়ার পর দেখি ভ্যানওয়ালা নাই আর ওই ভ্যানটাও নাই। ওকে ওকে তারপর রায়হানের জ্ঞান আসলো সকালে। তো সকালে আসার পর রায়হানের আব্বা আম্মা আসছে, উনি আবার একজন হুজুর নিয়ে আসছে। ওনার ঘটনা আমরা ফোনে বলছিলাম। তারপর ওইখানে ভৈরবের স্থানীয় একজন জিন হুজুর, হুজুর কি বললেন? হ্যাঁ মানে উনি আসছে। আসার পর বলতেছে যে আমরা যে পাহাড়ে উঠছিলাম, মানে রায়হানের ঘটনাটা খুলে বলছে যে অ্যাকচুয়ালি তার হ্যাঁ, তা হয়েছে, সেটা আমরা শুনেছি। তারপরে কি হলো? তারপর ওই হুজুর বলল আমরা যে পাহাড়ে উঠছিলাম ওইখানে কিছু জিন থাকে আর কি, তাদের সাথে ঝামেলাটা হ্যাঁ, হয়েছিল। তাদের সাথে আমাদের। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আজকের স্টোরিগুলো অনেক ভালো ছিল। সাগর আমাদের লিখেছেন, আমাদের লিখেছেন আরিফ সাহা, এছাড়াও শাফিন রনি, আমাদের লিখেছেন নাবিলা নূর, আমাদের সঙ্গে আছেন সিয়াম সাজিদুল রাফি, আবু বাক্কর, আমাদের সঙ্গে আছেন সজীব আবরার, আমাদের সঙ্গে আছেন ইন্দিতাম তানভীর হক নিবির, আমাদের সঙ্গে আছেন ইসরাত হক অনি, আছেন SH শিহাব, এছাড়াও আছেন আলী হাসান রুবেল সহ আরো অনেকে। এবং যাদের আমি মেসেজ পড়তে পারলাম না তাদের জন্য অনেক দুঃখিত, কারণ আমাদের টাইম একেবারেই শেষ হয়ে গেছে, আমাদের শেষ করতে হবে। এবং যাওয়ার আগে আমরা জানিয়ে দিতে চাই আমাদের ইমেল অ্যাড্রেসটা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিও এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আবার চাই যে আপনাদের অনেক বেশি পার্টিসিপেশন, আপনারা আসুন এবং আপনাদের ঘটনা শেয়ার করুন। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। টাটা।